হ্যালো, যারা এখানে উপস্থিত হয়েছে প্রত্যেকে শুনতে পাচ্ছ কিনা জানাবে একটু কমেন্টে। ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা কমেন্টে জানাবে একটু। একটু একটু 1 মিনিট 2 মিনিট একটু ওয়েট করুন, তারপর শুরু করছি। অনেকে জয়েন হতে পারছে না, একটু জয়েন হয়ে যাক। না, একটু ওয়েট করো, কয়েকজন জয়েন হতে পারছে না, তারা জয়েন হয়ে গেলেই শুরু করছি।
আচ্ছা, এখন শুনতে পাচ্ছ? এখন শুনতে পাচ্ছ প্রত্যেকে? ওকে। কোনো কারণে অডিওটা অফ ছিল, তার জন্য তোমাদের শুনতে অসুবিধা হচ্ছে, তার জন্য দুঃখিত। আজ আমরা অনলাইন স্টাডির প্ল্যাটফর্মে যে বিষয়টার জন্য উপস্থিত হয়েছে সেটা হচ্ছে প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট 2024। এই বিষয়টা নিয়ে আলোচনা করতে বা কিভাবে এটার আমাদের পরবর্তী পদক্ষেপ হবে সেই সংক্রান্ত আলোচনা সমস্ত কিছু থাকবে। প্রথমে আমাদের তরফ থেকে যে জিনিসগুলো বলার রয়েছে সেগুলো তোমাদের সামনে রাখছি, তারপর শেষে তোমাদের তরফ থেকে যদি কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে সেগুলো আমাদের সামনে রাখবে। তো আমরা এখানে দেখলাম এই যে প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট 2024 এই প্রক্রিয়াটা আমাদের সামনে আসতে চলেছে। তো এইখানে যে প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট লেখা রয়েছে এটাও কিন্তু আমাদের ইন্টারভিউ একটা প্রশ্ন, যে আপনি কোন পদের জন্য অ্যাপ্লাই করেছেন বা আপনি কোন পদের জন্য নিজেকে যোগ্য বলে বিবেচনা করছেন, এই টাইপের প্রশ্ন কিন্তু আমাদের এখান থেকে আসতে পারে। তো টোটালটা দেখবো এই যে প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট টোটাল যে প্রসেস রয়েছে সেটা যদি আমরা দেখি সেখানে দেখতে পাবো 3টে স্টেপ রয়েছে। ফার্স্ট স্টেপ কি? ট্রেনিং। নেক্সট টেট কোয়ালিফাইড, তার সঙ্গে রয়েছে ভাইভোস অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট। তো এই ট্রেনিং এটা আমরা প্রত্যেকেই কমপ্লিট করে এসেছি, এটাই আমাদের ফার্স্ট স্টেপ। নেক্সট, এবার ট্রেনিং করতে গেলে তার আগে তো বেশ কিছু অনেক জিনিস রয়েছে, সেগুলো তো প্রত্যেকেই জানি আমরা। ট্রেনিং একটা ক্রাইটেরিয়া আমরা বলছি টেট কোয়ালিফাইড, প্রত্যেকে আমরা টেট কোয়ালিফাইড এখানে যারা রয়েছে। ওই দুটো ধাপ কিন্তু আমাদের অলরেডি পেরিয়ে এসেছি, একটা যেটা বাকি রয়েছে সেটাকে আমরা বলছি ভাইভোস অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট। এবার এই যে দুটো প্রক্রিয়া রয়েছে এই দুটো প্রক্রিয়া নিয়েই আমাদের যাবতীয় প্রস্তুতি আমাদেরকে কিন্তু নিতে হবে। আবার এখানে দুটো আলাদা আলাদা পার্টে ভাগ করে দেওয়া আছে, ভাইভা এবং তার সঙ্গে কিন্তু অ্যাপটিটিউড টেস্ট। এবার এই ভাইভা এই জিনিসটার অর্থ কি? এটা কিন্তু টোটালটাই যেটাকে আমরা বলে থাকি ওরাল এক্সামিনেশন, অর্থাৎ মুখে মুখে পরীক্ষা হবে। এই ব্যাপারটাকে আমরা এখানে ভাইভা এর মধ্যে রাখবো। আর অ্যাপটিটিউড টেস্ট মানে কি? যেখানে আমাদের টিচিং যে কোয়ালিটি রয়েছে সেই জিনিসটাই কিন্তু এখানে দেখা হবে। একদম যদি আমরা একটু পরে আমি তোমাদেরকে দেখাবো গ্যাজেট নোটিফিকেশন, সেখানে দেখবে অ্যাপটিটিউড টেস্টের অর্থ কি, অ্যাপটিটিউড টেস্টের মধ্যে কি যাচাই করা হবে সেটাও দেখবে লেখা আছে। এ টেস্ট টু অ্যাসেস ন্যাচারাল টিচিং অ্যাবিলিটি অফ এ ক্যান্ডিডেট, অর্থাৎ একজন টিচারের বা একজন ক্যান্ডিডেটের যে টিচিং অ্যাবিলিটি সেটা কোথায় দেখা হবে না অ্যাপটিটিউড টেস্টের মধ্য দিয়ে। এবং তার যে স্পিকিং অ্যাবিলিটি এই জিনিসটা কোথায় দেখা হবে, এটা কিন্তু এই ভাইভা-এর মধ্য দিয়ে। অর্থাৎ দুটো কিন্তু সেপারেট আলাদা আলাদা পার্ট। একটু পরে আমরা নাম্বার বিভাজন যদিও দেখবো, সেখানে দেখবো দুটোতেই কিন্তু 5 আছে। এবং যখন আমাদের নাম্বারগুলো দেওয়া হবে ইন্টারভিউর সময় তারা যখন নাম্বারগুলো দেবেন সেক্ষেত্রে কিন্তু এই 5-এর মধ্যে আমি যত পাচ্ছি তত নাম্বার দেবেন, আবার এই 5-এর মধ্যে যত ইচ্ছে তত নাম্বার দেবেন, দিয়ে দুটোর মধ্যে কিন্তু যোগ হবে। টোটালটাই একবারে কিন্তু নাম্বার দেন না, অর্থাৎ দুটো আলাদা আলাদা কিন্তু বিষয়, দুটোর জন্য আলাদা আলাদা রকমভাবে কিন্তু আমাদেরকে প্রস্তুত হতে হবে। তাহলে এই 3টে হচ্ছে আমাদের সামনে স্টেপ, যার মধ্যে দুটো আমরা কমপ্লিট করে এসেছি, একটা ধাপ আমাদের বাকি রয়েছে। তো এবার এই অ্যাসিস্ট্যান্ট প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট প্রক্রিয়ার মধ্যে ভিতরে কি কি রয়েছে, বা আজকে আমরা যে জায়গায় প্রত্যেকে দাঁড়িয়ে রয়েছি, টেট কোয়ালিফাই করেছি, সার্টিফিকেট পেয়েছি, এখন আমরা যে জায়গায় আমরা কিসের জন্য অপেক্ষা করছি, বা এখন আমাদের সামনে পরের স্টেপগুলো কি কি হতে চলেছে সেইটা দেখো এখন আমি তোমাদের সামনে রাখবো। তো এইখানে আমি একটা জিনিস দেখাচ্ছি, হয়তো ভালো করে দেখতে পাবে না, জাস্ট বলছি একটু শুনে নাও। আমাদের এই যে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট হবে, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট, এটা হবে একটা রুলস এর উপর ভিত্তি করে বা একটা গ্যাজেটের উপর ভিত্তি করে, যেটা 2016 সালেই তৈরি হয়। এই যে 2016 সালে আমাদের বিধানসভা কর্তৃক যে রুলটা তৈরি হয়েছে প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের, সেখানে যদি আমরা এটাকে দেখতে যাই সেখানে কিন্তু যাবতীয় সমস্ত কিছু লেখা রয়েছে, কি এলিজিবিলিটি হবে বা আরো অন্যান্য কি কি লাগবে, কোনগুলো দরকার, সমস্ত জিনিসগুলোই কিন্তু এরকম একটা গ্যাজেটের আকারে তৈরি করা থাকে। অর্থাৎ যত আমাদের এই প্রাইমারি স্কুল টিচার রিক্রুটমেন্ট হবে সেটা কোনটার উপর বেস্ট করে হবে না ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট যে রুল 2016 সালে যেটা বিধানসভা কর্তৃক তৈরি হয়েছে তার উপর ভিত্তি করেই হবে। এটা আমরা অনেক সময় দেখবে বলে থাকি যে একাডেমি উঠে যাবে, কি এই হবে, এই জিনিসগুলো যদি আমাদেরকে করতে হয় তাহলে কিন্তু এই যে গ্যাজেট এটার কিন্তু মডিফিকেশন আনতে হবে, বিধানসভা কর্তৃক এই জিনিসটাকে উপস্থাপন করতে হবে, সেইখানে সংশোধনের মধ্যে দিয়েই কিন্তু এটা সম্ভব, তাছাড়া কিন্তু বাস্তবে গল্পই থেকে যাবে। তো এই যে গ্যাজেট এর উপর ভিত্তি করেই কিন্তু আমাদের রিক্রুটমেন্টটা হবে। এবার এই যে গ্যাজেট এর উপর ভিত্তি করেই কিন্তু আমাদের পর্ষদ কি করে
না রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন সেটা কিন্তু তারা জারি করে। তাহলে কিসের উপর ভিত্তি করছে? না ওই যে রিক্রুটমেন্টের গ্যাজেট যেটা বিধানসভা কর্তৃক 2016 সালে তৈরি হয়েছে সেটার উপর ভিত্তি করে আমাদের পর্ষদ কি করবে, তারা কিন্তু রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন যেটার জন্য আমরা অপেক্ষা করছি সেটা তারা কিন্তু জারি করবেন। এবার এই যে রিক্রুটমেন্টের নোটিফিকেশন সেখানে কি কি থাকে, সেখানে ভ্যাকেন্সি সহ কিন্তু উল্লেখ থাকবে। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ এইভাবে রিক্রুটমেন্টের বলে দেবে এখানে যে এতগুলো ভ্যাকেন্সি এবং কোন ডিস্ট্রিক্টে কতগুলো কি ভ্যাকেন্সি রয়েছে, কোন কাস্টের কোন ক্যাটাগরির সমস্ত কিছু কিন্তু এই জায়গাতে উল্লেখ থাকবে। যখন আমাদের সামনে এটা হাতে পাবো আমরা দেখবো আমাদের ডিস্ট্রিক্ট বা আমি যে ডিস্ট্রিক্ট চাইছি সেখানে কত ভ্যাকেন্সি আছে, কোনটাতে বেশি আছে কোনটাতে কম আছে, এইসব হিসাব নিকেশ করে পরে আমি যখন ফর্ম ফিল আপ করতে যাব তখন সেই স্টেপটা কিন্তু আসবে। এবার এই তো নোটিফিকেশন বেরোলো, অর্থাৎ আমরা যেটা চাইছি যে পর্ষদ একটা নোটিফিকেশন দেবে, সেই নোটিফিকেশনটা যখন আমাদের সামনে আসবে সেই নোটিফিকেশনটা আসার পর কি হবে না আমাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। তোমরা এখানে হয়তো ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ না, আমি বলে দিচ্ছি বা পরে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। তো এখানে কি কি আমাদেরকে লাগে, প্রথমে অনেকের প্রশ্ন হচ্ছে কি কি ডকুমেন্টস আমাদের লাগবে, কি কি ডকুমেন্টস আমাদেরকে আপলোড করতে হবে, কি কি ডকুমেন্টস আমরা রেডি রাখবো। তো এই রিসেন্ট যে ইন্টারভিউটা হয়েছে বা রিক্রুটমেন্টটা হয়েছে তার উপর বেস্ট করে তোমাদের সামনে কিছু তথ্য এখানে রাখছি, পরবর্তীকালে যদি চেঞ্জ হয় তখন সেগুলো আমরা আস্তে আস্তে জানবো বা বলবো। তো আপাতত যেটা বলে রাখি, আমাদের যখন নোটিফিকেশনটা আসবে তারপর প্রত্যেকেই জানো যে আমাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হয়। তো সেই ফর্ম ফিল আপে কি কি জিনিস লাগে, বেসিক কিছু জিনিস, নাম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল আইডি। এবার কিছু কিছু জিনিস এই যে ডেট অফ বার্থ বলো, রোল নাম্বার বলো, ইমেল আইডি বলো, ফাদার্স নেম বলো, এগুলো কিন্তু অলরেডি তাদের কাছে সেভ আছে, তাই এগুলোকে কিন্তু চেঞ্জ করা যাবে না। ক্যাটাগরিটা চেঞ্জ করার সম্ভবত অপশন দিয়েছিল, তাকে এডিট বলে লেখা রয়েছে, এখানে এডিট অপশন দেবে। আর বাকি যেগুলো এডিটে দেবে না সেগুলো কিন্তু আর চেঞ্জ করা যাবে না। যদি নতুন কিছু এন্টার করে জায়গাতে সেগুলোই শুধুমাত্র এন্টার করে যাবে, বাকি এই প্রাথমিক যে তথ্যগুলো এগুলো কিন্তু তাদের কাছে অলরেডি রয়েছে। তারপরে এই পার্সোনাল ডিটেলসগুলো শেয়ার করার পর আমাদের কাছে আসে পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়ার কথা, অর্থাৎ সেখানে একটা পার্মানেন্ট অ্যাড্রেস বা একটা পোস্টাল অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে টিক মার্ক দিতে হয়। এই প্রসেসটা তারপর ফর্ম ফিল আপে যেরকম নর্মালি হয় সেরকম একটা প্রসেস থাকে। এবার আসে আমাদের একাডেমিক কোয়ালিফিকেশন দেওয়ার একটা জায়গা থাকে। একাডেমিক কোয়ালিফিকেশন একটু ঝাপসা আসবে কারণ যে স্ক্রিনশটগুলো নেওয়া হয়েছে পিডিএফ থেকে সেগুলো একটু ঝাপসা ছিল। তো একাডেমিক কোয়ালিফিকেশনের মধ্যে আমাদের 10th লাগে, 12th লাগে। এবার যেহেতু সেখানে বিএড ক্যান্ডিডেটও কিছু ছিল সম্ভবত, তার জন্য সেখানে গ্র্যাজুয়েশনটাও দেখো ডবল টিক আছে না, এখানে লিখেই দিয়েছিল যে এই 10 এবং 12 এটা সবার জন্য ম্যান্ডেটরি ছিল, যেহেতু বিএড কোয়ালিফাইড ছিল তার জন্য ওখানে গ্র্যাজুয়েশনটাও ম্যান্ডেটরি ছিল তাদের জন্য, নর্মালদের জন্য কিন্তু নয়। অর্থাৎ ধরে নাও মাধ্যমিক এবং এইচএস এই দুটো মাস্ট আমাদের প্রত্যেকের লাগছে, গ্র্যাজুয়েশনটা যারা দিতে চায় তাদের কিন্তু দিতে পারি, এরকম একটা ব্যাপার কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ একাডেমিক কোয়ালিফিকেশন লাগছে, সেখানে ইয়ার অফ পাসিং, ফুল মার্কস, মার্কস অবটেন্ড এবং পার্সেন্টেজ এই সমস্ত জিনিসগুলো সেখানে দিতে হয়। তারপর ট্রেনিং, ট্রেনিং কোথা থেকে করেছি বা সেটা অ্যাপিয়ার্ড স্টেট ফ্রম কোন জায়গা থেকে করছি, কোন সংস্থার আন্ডারে করছি, সিজনটা কোনটা, পাস নাকি অ্যাপিয়ার্ড, ইয়ার অফ পাসিং, ফুল মার্কস, অবটেন মার্কস, অর্থাৎ ট্রেনিং এর যে সমস্ত জিনিসগুলো দরকার সেইগুলো কিন্তু এখানে লাগছে। এবার সব থেকে বড় প্রশ্ন যেটা আমাদের কি কি আপলোড করতে হয়, এটা ফর্ম ফিল আপের সময় কিন্তু আমাদের এই জিনিসগুলো লাগবে, এগুলোকে ভালো করে আমাদেরকে রেডি রাখতে হবে। কি কি লাগবে না, ক্যান্ডিডেটস ফটো, ফটো সিগনেচার, যে কোনো আমরা পরীক্ষা দিতে যাই না কেন সেখানে ফটো সিগনেচার এই দুটো জিনিস কিন্তু লাগে। তার সঙ্গে বলা আছে দেখো ট্রেনিং ডকুমেন্ট, অর্থাৎ ফাইনাল মার্কশিট অথবা পার্ট 1 মার্কশিট, অর্থাৎ সম্ভবত যাদের তখন রেজাল্ট পাবলিশ করতে পারিনি তার জন্য পার্ট 1 মার্কশিট ছিল, তো আমরা ধরে রাখছি যে ফাইনাল মার্কশিটটা কিন্তু লাগছে। ফাইনাল মার্কশিট যেটা সেটা লাগছে, তার সঙ্গে আধার কার্ডের ফ্রন্ট আর ব্যাক, এই দুটো নর্মাল আমাদের যে ফর্ম ফিল আপ তার জন্য লেগেছিল। ফটো, সিগনেচার, ফাইনাল মার্কশিট, আধার কার্ডের ফ্রন্ট এবং ব্যাক, এই জিনিসগুলো ফর্ম ফিল আপের সময় কিন্তু আমাদের লাগবে। দেখা যাচ্ছে প্রত্যেকের কাছে, প্রত্যেকে দেখতে পাচ্ছ যেগুলো দেখাচ্ছে? ওকে, আপাতত দেখেছ, তারপর তোমাদের যখন প্রশ্ন থাকবে আমি শেষের দিকে বলবো, প্রশ্নগুলো রাখবে, ঠিক আছে? ওকে, তাহলে এই প্রসেসটা আমাদের ফর্ম ফিল আপ পর্যন্ত প্রসেস। এবার এই ফর্ম ফিল আপ হয়ে গেল, সবাইকার ফর্ম ফিল আপের যে ডেট সেই ডেটটা পেরিয়ে যায়, এরপর কি হবে না আমাদের ইন্টারভিউ প্রসেস তাদেরকে স্টার্ট করতে হবে। তার জন্য কি দরকার, তার জন্য তারা কিন্তু কল লেটার ডাউনলোডের একটা অপশন দেয়, সেটা
পর্ষদের ওয়েবসাইট থেকে আমাদেরকে কি করতে হয় না কল লেটারটা ডাউনলোড করতে হয়। অর্থাৎ দেখবে ডিস্ট্রিক্ট ওয়াইজ, এটাও কিন্তু সবার যে একসঙ্গে হবে এমনটা নয়, বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ। ধরো কোনো একটা ডিস্ট্রিক্টের আজকে 7 তারিখ না 10 তারিখ থেকে স্টার্ট হবে, 2-3 দিন আগে সেই লিঙ্কটা অ্যাক্টিভ করবে, তোমার রোল নাম্বার বা যেটা থাকবে সেটা দিয়ে তুমি লগ ইন করবে, তখন কিন্তু এই কল লেটারটা ডাউনলোড করতে পারবে। এবং এটা কিন্তু সেখানে নিয়ে যেতে হবে যে আমি ডাক পেয়েছি বা আমি যোগ্য। তো এই কল লেটারটা ডাউনলোড করার পর এইরকম একটা ডিস্ট্রিক্ট ওয়াইজ তাদের ওই যে বললাম তারা আবার একটা নোটিফিকেশন জারি করবে যে এত নম্বর ফেজের কাউন্সিলিং, এত নম্বর ফেজের ইন্টারভিউ অ্যান্ড অ্যাপটিটিউড টেস্টের যে প্রসেস সেটা এত তারিখে অনুষ্ঠিত হবে। তো আমি দেখলাম যে পশ্চিম বর্ধমান 16 জানুয়ারি 2023, কি ধরে নিলাম 16 জানুয়ারি 2025-এ ডাকা হয়েছে কোনো একটা ডিস্ট্রিক্টকে। এবার তাহলে ডাকা হয়েছে, আমার তো যেতে হবে, তো আমি সেখানে গিয়ে উপস্থিত হলাম। এবার প্রথম কাজ কি হয় না ডকুমেন্টস ভেরিফিকেশন। ডকুমেন্টস ভেরিফিকেশন মানে কি, আমাকে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, এটা হচ্ছে সব থেকে ভাইটাল। আমি পরের স্লাইডে তোমাদেরকে ডকুমেন্টসগুলো ভালো করে দেখাচ্ছি। এই ডকুমেন্টসগুলো কিন্তু আমাদেরকে এখন থেকে চোখ বোলাতে হবে এই ডকুমেন্টসগুলো আমার কাছে আছে কিনা, নচেত তার জন্য কিন্তু আলাদা করে ব্যবস্থা এখন থেকে ভাবতে হবে। তো কি দরকার, প্রথমত অ্যাডমিট কার্ড। প্রথম যেটা দরকার সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড, টিটির অ্যাডমিট কার্ড। এবং এটা অনেকের ক্ষেত্রে কি হয় যে পরীক্ষাটাতে দেখবে ইনভিজিলেটর সাইন করিয়ে দিয়েছিল সেটা অনেকের থাকে না, তো চেষ্টা করো সেটা যেন থাকে। যদি না থাকে পরে মেসেজ করবে বা পর্ষদের সঙ্গে যোগাযোগ করতে পারো, কি করলে কি হবে সেটা বড় আমাদের সঙ্গে জানতে পারো। তো প্রথমত আমি ধরে নিলাম একটা অ্যাডমিট কার্ড আমাদের দরকার, যেটা ইনভিজিলেটর সাইন রয়েছে এরকম একটা। নেক্সট, ডাউনলোড ডকুমেন্ট অফ টেট কোয়ালিফিকেশন। দেখবে টেট কোয়ালিফিকেশনের দুটো ডকুমেন্টস পাবে হয়তো। একটা হচ্ছে শুধুমাত্র সেই টেট পাস বলে কয়েকটা নাম্বার দিয়ে লেখা ছিল না, এত সাবজেক্টে এত পেয়েছে এবং তার সঙ্গে টেট পাস বলে লেখা ছিল, ওই একটা ডকুমেন্টস। আর একটা হয় তোমার ওই মার্কশিট কাম সার্টিফিকেট যেটাকে বলছি, আমি শেষে ডকুমেন্টসগুলোকে দেখেছি, দেখাবো কোনটাকে আমরা সার্টিফিকেট বলছে। তাহলে অ্যাডমিট কার্ড দরকার, তার সঙ্গে টেট কোয়ালিফিকেশন যে তুমি করেছো তার জন্য তোমার ডকুমেন্টস দরকার। ঠিক আছে, দুটো ডকুমেন্টস দেখবে সবার কাছে রয়েছে যারা প্রপার ওয়েতে রেখেছো। একটা টেট যখন রেজাল্টে বেরোয় তখন টেট পাস বলে একটা দেখবে স্ক্রিনশট দিয়ে বা পিডিএফ করে প্রত্যেকে হয়তো রেখেছো সেটা, আর একটা হয় সার্টিফিকেট, এই দুটো। নেক্সট, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক। মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড, এটা দেখবে আমাদের এজ প্রুফ হিসেবে যে কোনো এক্সামের ক্ষেত্রে, যে কোনো ফর্ম ফিল আপের ক্ষেত্রে একটা দারুণ রোল প্লে করে। তার সঙ্গে মাধ্যমিকের মার্কশিট এর সার্টিফিকেট, এইচএস এর মার্কশিট সার্টিফিকেট, ডিএলএড এর মার্কশিট সার্টিফিকেট। এবার একটা কথা বলিনি, সেটা হচ্ছে গ্র্যাজুয়েশনের মার্কশিট সার্টিফিকেট। এটা নিয়ে অনেকে দেখবে প্রশ্ন হয় যে গ্র্যাজুয়েশন তো আমাদের সার্টিফিকেট এখনো দেয়নি। গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা অতটা দরকার হয় না, কারণ এই যে রিক্রুটমেন্টে যারা চাকরি পেয়েছে তারাও অনেকে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট এখনো পায়নি। কি করতে হয় এটার জন্য? এটার জন্য যদি আমরা চাই প্রফেশনাল সার্টিফিকেট বলি, ইউনিভার্সিটির সার্টিফিকেট হয়, প্রফেশনাল সার্টিফিকেট বলি ইউনিভার্সিটি সার্টিফিকেট হয়। যদি চাও সেটাকে বের করে রাখতে পারো, আগের বার তারা বের করে রেখেছিল কিন্তু সেখানে নেয়নি। এবার কেউ যদি চাও সে আমি আগের থেকে সেটাকে প্রস্তুত করে রাখবো, রেডি করে রাখবো, বের করে রাখবো, অবশ্যই রাখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আগের বার সেটাকে নেয়নি। তো সার্টিফিকেটটা না হলেও কিন্তু চলে যাবে। কাস্ট সার্টিফিকেট, যাদের কাস্টের ব্যাপার থাকবে তারা বা যাদের পিএইচ থাকবে তারা, এবার এক্সেমটেড বা এক্স সার্ভিসম্যান এগুলো যাদের রয়েছে তারা, বা এখানে বাকিগুলো রয়েছে প্যারা টিচারদের, বা যাদের কো কারিকুলার অ্যাক্টিভিটি অর্থাৎ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হিসেবে যে সমস্ত সার্টিফিকেটগুলো থাকবে সেগুলো তাদেরকে কিন্তু নিয়ে যেতে হবে যদি কারো থাকে। ভোটার অথবা আধার, যেটা বিশেষ করে দেখবে আধার বা ভোটার যারা যেটা দিয়েছ সেটাকে কিন্তু সেখানে নিয়ে যেতে হবে। আর 1 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এটা লাগছে। তো আমাদের গুরুত্বপূর্ণ দিক কোনগুলো খেয়াল রাখবে, টেটের অ্যাডমিট কার্ড, টেট কোয়ালিফিকেশন যে ডকুমেন্ট, বিশেষ করে টেট সার্টিফিকেটটা এখানে খেয়াল করবে, তার সঙ্গে টেটের যে আরেকটা যেটা রয়েছে সেটাকে আমি দেখিয়ে দেবো পরে। অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট, এইচএস এর অ্যাডমিট মার্কশিট, ডিএলএড এর অ্যাডমিট মার্কশিট, তার সঙ্গে গ্রাজুয়েশনের সার্টিফিকেট বা মার্কশিট, ফাইনাল মার্কশিটটা থাকলেও কিন্তু হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। কাস্ট সার্টিফিকেট, এইচএস এর থাকলে সার্টিফিকেট, তার সঙ্গে এক্সেমটেড এক্স সার্ভিসম্যান বা যারা প্যারাটেজ রয়েছে তাদের যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হয় সেইগুলো দরকার। আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে থাকলে তারও সার্টিফিকেট দরকার, তার সঙ্গে ভোটার আধার এবং পাসপোর্ট ফটো।
এখানে এরকম কেউ রয়েছে যাদের নেই ডকুমেন্টস কোনো একটা, যে ডকুমেন্টস গুলো বললাম কোনো একটা নেই, কেউ রয়েছে তাহলে কমেন্টে জানাও তো। এখানে কেউ রয়েছে যে তোমার ডকুমেন্টস নেই? আমাদের ডিএলএড এর সার্টিফিকেটটা এখনো পাইনি, মানে মার্কশিট আছে কিন্তু সার্টিফিকেট 19, 20, 21, 22 ব্যাচ গুলো যে পাইনি। ওগুলো পেয়ে যাবে, ওগুলো পেয়ে যাবে, ওগুলো দিয়ে দেবে তার আগে, ওগুলো নিয়ে চিন্তা কিছু নেই, ওগুলো দিয়ে দেবে, ওগুলো ওদের দায়িত্ব। ওই ফাইনাল মার্কশিট কাম সার্টিফিকেট আমি শেষে দেখাচ্ছি, সেটা দরকার। আর ইন্ডিভিজুয়াল সাইনটা থাকাটা দরকার। সার্টিফিকেট সিগনেচার নেই, অসুবিধা হবে না, কারণ সত্যি কথা বলতে এটাই যে গৌতম পাল বাবুর স্বপ্নের 2022 টেট, তাই তো? এদের কোনো সমস্যা তিনি রাখবেন না। এখনো অনেকে সার্টিফিকেট হয়তো ডাউনলোড করতে পারোনি, তো যেটা আমার কাছে খবর সেটা হচ্ছে ডিসেম্বর মাস নাগাদ লিঙ্ক হয়তো ওপেন হবে। আর অনেকের যেটা হয়েছিল সেই এক্সেমটেড ক্যাটাগরি জনিত কারো সমস্যা ছিল, তাই তো? এক্সেমটেড ক্যাটাগরি জনিত কারো সমস্যা ছিল, তো আগের বার ওইরকম হয়েছিল, দু একজন ভুল করেছিল, এক্সেন্টেড ক্যাটাগরি তারা করে দিয়েছিল জেনারেল, কিন্তু সেটা তো কোনো সমস্যা হয়নি। কারণ এই যে যখন তুমি এই রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপটা করছো সেই জায়গাতে ওটা না দিলেই হচ্ছে, সেই জায়গাটাই ঠিকঠাক করলেই কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তোমাদের সমস্যাগুলো আমি একটু পরে দেখছি কমেন্টগুলো। ওকে, বাকি যে প্রসেসটা রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তারপর শেষে তোমাদের যে জিনিসগুলো রয়েছে সেগুলো দেখছি। চলো এবার আমাদের তাহলে ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশন পর্যন্ত আমি গেলাম। এবার ডকুমেন্ট ভেরিফিকেশন করার পর ওরা সেখানে একটা হিসেব করে, অর্থাৎ তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেল, সেখানে আমাদের এই যে ইন্টারভিউর ক্যালকুলেশনের যে ব্যাপার সেই ব্যাপারটা আসবে। যদি আমরা প্রত্যেকেই জানি, তাও নতুন যারা রয়েছে তাদের জন্য একটু বলে নিই। টোটাল আমাদের যে প্যানেলটা হবে সেটা কত নম্বরের হয়? সেটা হয় 50 নম্বরের, তাই তো? অর্থাৎ ট্রেনিং আমরা 1400 নাম্বার করে এসেছি, টেট আমরা 150 নম্বরের করে এসেছি, মাধ্যমিক এই যে সমস্ত কিছু করে এসেছি, এখানে যে আমাদের প্যানেলটা হবে সেটা হবে কিন্তু 50 নম্বরের উপর। তো এই 50 নম্বরের মধ্যে মার্কস যে ডিভিশন থাকে সেটা থাকে মাধ্যমিকের উপর 5, অর্থাৎ মাধ্যমিক আমি ধরে নিচ্ছি যে 700 নম্বরের মাধ্যমিক দিয়েছ, এখানে যদি কেউ 100% পায় সে এখানে 5 পাবে। এই যে ধরে নিচ্ছি 700-তে দিয়েছ, যদি কেউ এখানে 100% পায় তবে এই 50-এর মধ্যে সে 10-এর 10 পাবে। এইভাবে পার্সেন্টেজটা এখানে হয়। সব থেকে বেশি নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে ট্রেনিং। ট্রেনিং 1400-র মধ্যে যে ধরো 100% পাবে সে এখানে কিন্তু 15-র 15ই পাবে। এর মধ্যে 150 যদি কেউ পায় তাহলে এখানে 5 পাবে। এইভাবে পার্সেন্টেজ ওয়াইজ কিন্তু নাম্বারটা হয়। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও থাকে 5 নাম্বার। আর এই যে টোটাল আমাদের ভাইভা আর অ্যাপটিটিউড টেস্ট, এটা মিলে থাকে 10 নাম্বার, যার মধ্যে ভাইভার উপর থাকছে 5 নাম্বার, অ্যাপটিটিউড টেস্টের উপর থাকছে 5 নাম্বার। আর যারা প্যারা টিচার হয় তাদের ক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা কিন্তু এক্ষেত্রে ম্যাটার করে। এইভাবে আমাদের যে 50 নাম্বারের উপর যে প্যানেলটা তার উপর ক্যালকুলেশনটা কিন্তু হয়। এটাই হচ্ছে অরিজিনাল প্রসেস। এবার এখানে এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের 5 নাম্বার রয়েছে, এটা নিয়েও অনেকের সমস্যা হয়েছে, কোনটার ক্ষেত্রে দেয়, আমার এটা আছে আমার কি এটা দেবে, আমি কি এটাতে পাবো এটাতে কি পাবো না। এই জিনিসটা এখন দেখো, এই যে এক্সট্রা কারিকুলার 5 নাম্বার যেটা বললাম, সেখানে গেমস এন্ড স্পোর্টসে আছে 1 নাম্বার, এনসিসিতে আছে 1 নাম্বার, আর্টস লিটারেচারের উপর 8 নাম্বার, পারফর্মিং আর্টের উপর 1 নাম্বার, আর মিউজিকের উপর 1 নাম্বার। যাদের যতগুলো থাকবে সেই হিসেবে নাম্বার কিন্তু এখানে দেয়। এবার এই গেমস এন্ড স্পোর্টস এর মধ্যে কোন কোন গেমস স্পোর্টসে পাবো আমি, কোন লেভেলে পাবো আমি, এনসিসি কোন লেভেলের, এই জিনিসগুলো সম্পর্কেও বিষয়টা কিন্তু সেখানে লেখা থাকবে। রিক্রুটমেন্টের যে আমরা জিনিসটা পাবো, নোটিফিকেশনটা পাবো, সেখানে কিন্তু সমস্ত কিছু লেখা রয়েছে। বা ওই যে গ্যাজেট নোটিফিকেশন যেটা অলরেডি আমাদের বিধানসভা কর্তৃক আইন হিসেবে রয়েছে, সেখানেও কিন্তু আমরা পাবো সেই গ্যাজেটটাতে। তো দেখাচ্ছি সেটার একটু পার্ট। দেখো, ফার্স্ট এই যে স্পোর্টস গেমস অ্যান্ড স্পোর্টস এর কথা বলি, সেখানে কিন্তু স্টেট অথবা ন্যাশনাল অথবা ইন্টারন্যাশনাল লেভেলের গেমস এর উপর হতে হবে। এবার দেখবে কলকাতা পুলিশ বলো বা অন্যান্য পরীক্ষা বলো, সেখানে কিন্তু মেনশন করে দেয় যে এই 15টা গেম বা স্পোর্টস এর উপরে কিন্তু নাম্বার দেওয়া হবে। কিন্তু আমাদের এখানে সেরকম ভাবে কোনো মেনশন নেই, যে কোনো খেলার উপর হতে পারে। অবশ্যই সেটা কিন্তু স্টেট বা ন্যাশনাল বা
ইন্টারন্যাশনাল লেভেলে তোমাকে কিন্তু সেখানে প্লেস করতে হবে, বা তোমাকে জায়গা বা স্থান কিন্তু সেখানে পেতে হবে, তবেই কিন্তু পাবো। লোকাল লেভেলের কোনো খেলা, কোনো পঞ্চায়েত, কোনো এনজিও আমাদের ইয়াতে তৈরি, সেগুলোতে কিন্তু আমি পাবো না। তাহলে এখানে আমাদের 1 নাম্বার আমরা কিন্তু পেতে পারবো যদি আমাদের কারো এই জিনিসটা থাকে। এবার এনসিসির ক্ষেত্রে, এনসিসির ক্ষেত্রে এবিসি তিনটেকেই কিন্তু এনসিসির যে টাইপ হয় সার্টিফিকেটের, সেক্ষেত্রে প্রত্যেকটাকেই কিন্তু নাম্বার হিসেবে গ্রাহ্য করে এবং 1 নাম্বার কিন্তু পাওয়ার যোগ্য। এবার এই যে ড্রামা, পোয়েট্রি বা শর্ট স্টোরি, এগুলো কি হয় না, কোনো স্টেট লেভেল বা ন্যাশনাল নিউজ পেপার বা ম্যাগাজিনে যদি কারো লেখা পাবলিশড হয় এবং সেখান থেকে তারা যদি কোনো সার্টিফিকেট প্রাপ্ত হয়, সেক্ষেত্রেও কিন্তু এক্ষেত্রে 1 নাম্বার পাওয়া যায়। বা এই যে স্টেট বা ন্যাশনাল লেভেলের ড্রামাতে যদি পারফর্ম করা হয়, সেখানে যদি কোনো পজিশন থাকে, সেক্ষেত্রেও কিন্তু এখানে নাম্বার আসে। মিউজিকের ক্ষেত্রেও একই জিনিস, অর্থাৎ এগুলো প্রত্যেকটাই কিন্তু স্টেট লেভেল বা ন্যাশনাল লেভেল বা ইন্টারন্যাশনাল লেভেলে কিন্তু হতে হয়। নর্মালি বঙ্গীয় সাহিত্য পর্ষদ বা কি বঙ্গীয় সঙ্গীত সমিতি, এই টাইপের বিভিন্ন নামে দেখতে বিভিন্ন জিনিস হয়, সেগুলো কিন্তু হবে না। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে ব্রতচারী। দেখবে আমরা বিভিন্ন ট্রেনিং কলেজগুলোতে ট্রেনিং করেছি, সেখানে ব্রতচারীর একটা পার্ট থাকে, কিন্তু সেই ব্রতচারীর যে নাম্বার, সেটা কিন্তু এখানে কাউন্ট হয় না, ব্রতচারীর নাম্বারটা কিন্তু দেয় না। ওকে, বা আমি মিউজিক শিখছি, এইভাবেও কিন্তু কোনো সার্টিফিকেটে হয় না, সেগুলো অবশ্যই স্টেট, ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলের কিন্তু হতে হবে। এবার এই জায়গাটার উপর অনেকের আশা করি অনেক সমস্যা থাকে, তাই তো, বিভিন্ন জন বিভিন্ন জিনিস থাকে। ইডব্লিউএস এর 10%, ইডব্লিউএস এর 10% এখনো পর্যন্ত দেয়নি। ইডব্লিউএস এখনো পর্যন্ত অ্যাপ্লিকেবল নয় প্রাইমারি টেটের ক্ষেত্রে। আশা করছি এই রিক্রুটমেন্টটাও হবে বলে আমার মনে হয় না, কারণ তাহলেও সেখানে কিন্তু অনেক কিছু পরিবর্তন করার দরকার আছে। সরকারের এই দিক দিয়ে এগিয়ে আসতে হবে, সরকার যদি চায় তাহলে হয়তো করতে পারে, তো চান্স খুবই কম আমার যেটা মনে হয়। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট, যদি হয় তাহলে তো ভালোই হয়। আদার স্টেট টেটের ক্ষেত্রে দেখা হয়নি, অন্যান্য আমাদের স্টেটেও তো অন্যান্য চাকরির ক্ষেত্রে দেখো রয়েছে। আচ্ছা, নেক্সট এগিয়ে যাচ্ছি, পরে বলছি তোমাদের সমস্যা। এবার দেখো যে যখন আমরা আমাদের সামনে নোটিফিকেশনটা বেরোয়, অর্থাৎ রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরোয়, সেখানে একটা ভ্যাকেন্সি উল্লেখ থাকে, সেখানে একটা ভ্যাকেন্সি উল্লেখ থাকে, সেই ভ্যাকেন্সি ডিস্ট্রিবিউশনটা কীভাবে থাকে, এই ভ্যাকেন্সি ডিস্ট্রিবিউশনের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করবে। কারণ আমি কোন ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করব, আমার জন্য কোন ডিস্ট্রিক্টটা অ্যাপ্লিকেবল বা আমার জন্য কোনটা সুবিধা হবে, বা কোন ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি বেশি আছে, কোনটাতে কম আছে, এখানে আমার চাকরিটা নিশ্চিত হবে কি না, এই সংক্রান্ত অনেক কিছু ব্যাপার থাকে, সেগুলোর উপর বেস করে আমাদেরকে ফর্ম ফিল আপটা করতে হয়। নিজেরা যথেষ্ট ম্যাচিওর, তোমরাও ভাবনা চিন্তা করেই ফর্ম ফিল আপ করবে আশা করবো। ফর্ম ফিল আপের সময় বা যদি কারো কিছু জানার থাকে, পরে তখন আমাদের সঙ্গে যোগাযোগ করবি, নোটিফিকেশন বেরোনোর পর আলোচনা করা যেতেই পারে। তো আমি এখানে একটা ডিস্ট্রিক্টকে তুলে ধরেছি মডেল হিসেবে, ধরে নিলাম বাঁকুড়া ডিস্ট্রিক্ট, সব ডিস্ট্রিক্টের একসঙ্গেই থাকবে, আমি ধরে নিলাম বাঁকুড়া ডিস্ট্রিক্ট। নোটিফিকেশন ভ্যাকেন্সি দিয়েছে, আগের বার যেটা দিয়েছিল 238টা। এবার এই 238টা টোটাল ভ্যাকেন্সি মানেই কিন্তু 238টি আমরা পেয়ে যাবো এরকমটা নয়, কারণ এখানে আবার মিডিয়াম ভাগ আছে, যে বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের জন্য ভ্যাকেন্সি হচ্ছে 189টা, সাঁওতালি মিডিয়ামের জন্য 36টা, ইংলিশের জন্য 13টা, ইংলিশ মিডিয়ামের জন্য 13টা, দিয়ে টোটাল হচ্ছে 238টা। 238টাই কিন্তু বাংলা মিডিয়ামের নয়, এই ভুল ধারণা প্রথমে চেঞ্জ করতে হবে। 189টা প্রথমে পেলাম বাংলা মিডিয়ামের। এবার এই 189টার মধ্যে কিছুগুলো এক্স সার্ভিসম্যান আবার পেয়ে যাবে, মানে আরো কমে যাচ্ছে, ভালো করে ভাবো। কিছুগুলো পিএইচ আছে, এক্সেমটেড ক্যাটাগরির কিছু আছে, আর নন এক্সামটেড এর মধ্যে নর্মাল যারা রয়েছে তারা কিন্তু এই জায়গাটার মধ্যে থাকছো। এবার কি হয়, যদি কোনো কারণে এক্সেমটেড ক্যাটাগরি বা এক্স সার্ভিসম্যান এই জায়গাগুলো যদি ফিল আপ না হয়, তখন কিন্তু নর্মালদেরকেও সুযোগ দেওয়া হয়েছে, যেটা অনেকেই আগেরবার ভাবা হচ্ছিল যে এগুলোতে সুযোগ পাওয়া যাবে না বা এগুলো হয়তো কোন ভ্যাকেন্টি রয়ে যাবে, কিন্তু দেখা গেছে না, অনেকে দেখবে জেনারেল ক্যান্ডিডেট যারা কিন্তু এই এক্সেমটেড ক্যাটাগরিতে চাকরি কিন্তু তারা পেয়েছে। তাই মোটামুটি ধরতে পারি যে এই 189টা সিটের মধ্যেই বাংলা মিডিয়ামের আমরা এখানে পার্টিসিপেট করতে পারছি। এইভাবে ভ্যাকেন্সিটা আমাদেরকে দেখতে হয়, যে টোটাল বাংলা মিডিয়ামে কত আছে। এবার তার মধ্যে আবার দেখো কাস্ট ভাগ আছে, জেনারেল 58, এসসি 24, এসটি 8, তাহলে একটা ডিস্ট্রিক্টের এসটি ভ্যাকেন্সি নন এক্সামটেড এর মধ্যে মাত্র 8টা,
এসটি এর এখানে এক্সাম্পলের মধ্যে 4টা, এইভাবে কিন্তু ক্যালকুলেশনটা আমাকে ভালো করে দেখতে হবে, দিয়ে সমস্ত কিছু সিদ্ধান্ত কিন্তু নিতে হবে। এবার নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে প্যারা টিচারদের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস রয়েছে, বোঝা যাচ্ছে? তো এইরকম একটা ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নিচে নিচে থাকবে দেখবে পিডিএফটা, সেখানে ভ্যাকেন্সিগুলো খেয়াল করবে, নন এক্সেমটেড দেখবে, এক্সেমটেড দেখবে, পিএইচ দেখবে, এক্সআর দেখবে, বাংলা মিডিয়াম, সাঁওতালি, ইংলিশ, এই সমস্ত কিছু দেখে টোটালটাকে ভাবনা চিন্তা করবে। ওকে, এই জিনিসটা বোঝা গেল? এই জিনিসটা বুঝতে পেরেছো? ওকে, নেক্সট, এবার আসছে আমাদের আসল কাজে, অর্থাৎ আমাদের বাকি যে আমি প্রথমে যে 3টে স্টেপ তোমাদেরকে বলেছিলাম, এই 3টে স্টেপের মধ্যে ট্রেনিং এবং টেট কোয়ালিফিকেশন, এই দুটো জিনিস আমাদের টেট কোয়ালিফাইড আমরা হয়ে গেছে। আমাদের বাকি আছে ভাইভোস এবং অ্যাপটিটিউড টেস্ট, এই দুটো জিনিস বাকি আছে। প্রথমেই বলছিলাম যে দুটোতে মিলে নাম্বার আছে আমাদের 10, কিন্তু 5 দুটোতে পার্টে ভাগ আছে। ওনারা যখন নাম্বার দেন সেক্ষেত্রে নাম্বারটাও কিন্তু 5-এর মধ্যে যে 3.8, এখানে 2.6, এইভাবেই কিন্তু নাম্বারটা দেন, অর্থাৎ একটার উপর কিন্তু নাম্বার তারা দেন না বা একভাবে কিন্তু দিয়ে দেন না, দুটোই যোগ করে তারপর আবার নাম্বারটা হয়। এবার একটা জিনিস মানে তো হলেও সত্য, সেটা হচ্ছে এবারে দেখবে অনেকে শুনেছ যে 9 থেকে 10 অনেকজন পেয়েছে, 10-এর মধ্যে 9 থেকে 10-এর 10 পর্যন্ত অনেকেই পেয়েছে। সেরকম এই জিনিসটাও আশা করি শুনে থাকবে 2.23, এটাও কিন্তু পেয়েছে, এই দুটো মিলে, একটাতে নয়, যে এই 5-এর মধ্যে 2.23 পেয়েছে এরকমটা নয়, এই দুটো মিলে ইন্টারভিউ দিয়ে পেয়েছে 2.23। এটাও কিন্তু আমাদেরকে এখন থেকেই ভেবে নিতে হবে যে আমার এখন দেখতে পাচ্ছি আমি 29 আমার একাডেমিক আছে বলে আমি পড়াশোনা করবো না, এটাও কিন্তু হতে পারে, এই জায়গাতেও কিন্তু আসতে পারে, কারণ সেই সিচুয়েশনটা হ্যান্ডেল করার ক্ষমতাটা কিন্তু আসল। বা আমার এখানে 25 রয়েছে মানেই যে আমি ভেঙে পড়বো, যে অনেকে 28 কাট অফ গড় দেখছি আমি যেটা একাডেমিক, তাহলে আমি তো পিছিয়ে পড়ছি। কিন্তু এইখানে তুমি যদি ভালো আসতে পারো তাহলে তুমিও কিন্তু একটা ভালো জায়গাতে যেতে পারছো। তাহলে এখন থেকে আমাদের কাজ হবে, অনেকের মাথায় চাপ যে কত ভ্যাকেন্সি দেবে, কত কি দেবে, এই সেই বিভিন্ন রকমের চাপ নিয়ে দেখছি অনেকটা সময় ব্যয় করছে, এগুলো আমাদের হাতে কিছু করার আছে আর এখন আর কিছু করার নেই, আমার কত ভ্যাকেন্সি দেবে না দেবে সেটা পুরোপুরি সরকারের উপর নির্ভর করছে। এখন আমাদের যেটা কাজ, ইন্টারভিউটাকে ভালো করে দেওয়া, আমার 29 আছে কি, আমার 25 আছে, আমার 24 আছে, 28 আছে, এইগুলো নিয়ে অতিরিক্ত সময় ব্যয় করবে না। কারণ তোমার দেখে মনে হচ্ছে অনেকের তো কম আছে, তারা আমাকে না পড়লেও চলে যাবে, কিন্তু আদতে ঠকতে কিন্তু বসতে হবে নিজেকে। আর একবার যদি নিজের মধ্যে প্রিপারেশনটা ঠিকঠাক থাকে তখন দেখবে তোমার মধ্যে কনফিডেন্সটাও বেশি থাকছে। কত একাডেমিক আছে সেগুলো তো পরের কথা, যেটা হওয়ার সেটা তো হবেই, কিছু তো আমাদের করার নেই। ওকে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে এবারে দুটো আলাদা আলাদা জায়গা, তাহলে আমাদেরকে প্রস্তুতিও কিন্তু দুটো জায়গার জন্য আলাদা আলাদা করেই কিন্তু আমাদেরকে প্রস্তুত হতে হবে। এবার দেখবো আমি কিভাবে আমরা প্রস্তুত হব। তো আমি তোমাদের সামনে একটা আমাদের অনলাইন স্টাডি তৈরি করা মোটামুটি একটা সিলেবাস, প্রাথমিক একটা সিলেবাস এখানে রেখেছি, যদি পরবর্তীকালে যখন ব্যাচ ভালো করে স্টার্ট হবে সেখানে তো বিভিন্ন জিনিস বলা হবে বা আলোচনা হবে বা নতুন যুক্ত করা হবে, এরকম আমাদের তৈরি করা একটা মোটামুটি সিলেবাস। তো এই সিলেবাস এর উপর ভিত্তি করে আমাদেরকে থিওরি পার্টগুলোকে কিন্তু করতে হবে। যেমন দেখো এখানে বলা আছে ইন্ট্রোডাকশন বা নিজের সম্পর্কিত ভাইটাল জিনিস, এটাই প্রথম আমাদেরকে রেডি করতে হবে ভালো করে। বাংলা, ইংলিশ, শিক্ষা কি বা শিক্ষা সংক্রান্ত বিভিন্ন উক্তি বা ধারা, প্রাথমিক বা প্রাক প্রাথমিক স্তরে যে বই টইগুলো রয়েছে তাদের ভিতরে যে সমস্ত তথ্যগুলো রয়েছে, বা শিক্ষার কাঠামো, এই যে আমাদের পর্ষদ, ডিপিএসসি, এসআই, বিভিন্ন রকমের যে অফিস টফিসগুলো রয়েছে, বা আরটি, এনইপি, এই সমস্ত জিনিস যে সংস্থাগুলো রয়েছে এনসিইআরটি থেকে শুরু করে, এইগুলো সম্পর্কে জানতে হবে। বিভিন্ন রাজ্য কেন্দ্র সরকারের যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে। দেশ বা রাজ্যের যে তথ্য, তাদের সীমানা, জনসংখ্যা, প্রশাসনিক যে বিভাগ, ভূপ্রকৃতি বা অন্যান্য যে সমস্ত তথ্য সেইগুলো জানতে হবে। জাতীয় প্রতীকসমূহ বর্তমান কি কোথায় রয়েছে, বানান ব্যাপক একটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস। অনেক সময় দেখবে অনেক জনকেই আগের বার পড়েছে, তোমরা যদি খেয়াল করে দেখো বিভিন্ন বানান লিখতে দিয়েছে, আর যখন দেখবে বানান আমরা ভুল করছি তখন সেটা কিন্তু ব্যাপক একটা নেগেটিভ জিনিস তাদের মধ্যে কাজ করে।
তো এই বানান সমস্যা কিন্তু ভালো করে মেটাতে হবে, যেটা আমাদের প্রত্যেকের নিয়মিত একটা সমস্যা। বানান আমরা দেখবো ভুল অনেক সময় পড়েই থাকে, অনেককেই লিখতে দিয়েছে বানান। তারপর ইংলিশের ক্ষেত্রে পার্টস অফ স্পিচ ভীষণ গুরুত্বপূর্ণ, শিক্ষা কমিশন বা তাদের গুরুত্বপূর্ণ দিক এগুলো আমাদেরকে জানতে হবে। বিভিন্ন শিক্ষা কমিশনগুলো স্বাধীনতার পর, স্বাধীনতার পূর্বে তাদের উদ্দেশ্য কি ছিল, মাইক্রো টিচিং বা ম্যাক্রো টিচিং এই ব্যাপারগুলো তো আমাদের থাকছে। প্র্যাকটিস টিচিং যেটা আমরা পড়েছি সেই রিলেটেড প্রশ্ন। এবার সাবজেক্ট ওয়াইজ তো প্রশ্ন আলাদা আলাদা হবে, বিভিন্ন সাহিত্যিকদের জন্মমৃত্যু, তাদের উল্লেখযোগ্য কৃতিত্ব। এই যে সিলেবাসটা তোমাদেরকে দেখানো হচ্ছে, এটা হচ্ছে ইন জেনারেল যে কোনো স্টুডেন্টকেই করতে হবে। সাহিত্যিকের জন্মমৃত্যু এগুলো তো আর বাংলা ইতিহাস ভূগোল মানে না, এগুলো সবাইকেই আমাদের জানা উচিত, তাই না? তারপর এই যে ইংলিশের ছোট ছোট পাঠগুলো বা বাংলা ব্যাকরণের যে ছোটখাটো জিনিসগুলো, এই যোগ বিয়োগ গুণ ভাগ অঙ্কের ক্ষেত্রে যদি ধরো নামতা বা যোগ বিয়োগ গুণ ভাগ, এদেরও কিন্তু অনেক ছোটখাটো জিনিস রয়েছে যেগুলো আমাদের ঠিকঠাকভাবে রপ্ত নেই বা যেগুলোর উপর আমাদেরকে কিন্তু প্রশ্ন আসে। দেখবে আমরা গুণের ক্ষেত্রেই যে আগেরবার আমাদেরকে দেখবে স্যার করিয়েছে ব্যাচের ক্ষেত্রে, আমরা অনেক সময় এখানে তারপর এখানে একটা গুণ চিহ্ন দিয়ে দিই, বলা হচ্ছে গুণ কেন চিহ্ন দেওয়া হচ্ছে, এই গুণটাই কেন এখানে দেওয়া হচ্ছে, এই টাইপের বিভিন্ন ধরনের ছোটখাটো প্রশ্ন এখান থেকে রাখা হয়। বা এদের আলাদা করে নামগুলো কি কি, কি বলা হয় কাকে, অনেক ছোটখাটো প্রশ্ন কিন্তু এর মধ্যে রয়েছে যেগুলো আমাদেরকে জানতে হবে। তার সঙ্গে জ্যামিতিক সম্বন্ধে তোমার ধারণা রাখতে হবে, সাম্প্রতিক ঘটনাবলী, তার সঙ্গে সঙ্গে আমাদের যে টেক্সট বুকগুলো রয়েছে এগুলোর উপরও কিন্তু অনেক সাধারণ নলেজ টাইপের প্রশ্ন এখান থেকে জিজ্ঞেস করা হবে। এছাড়াও আমাদের ইতিহাস বা ভূগোল বা নিজের জেলার তথ্য বা সমস্যামূলক আলোচনা বা কবিতা ও গান মুখস্থ যে কোনো সময় কিন্তু আমাদেরকে বলতে পারে একটা কবিতা বলে শোনান, এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রত্যেককে রাখতে হবে। এটা কিন্তু যে আমি বাংলা বা আমি মিউজিক জানি কি আমি কবিতা পাঠ করি এগুলোর সাথে কোনো সঙ্গ নেই, এগুলো কিন্তু সবাইকারই জেনে রাখা উচিত। তো এই টাইপের মোটামুটি একটা সিলেবাস আমাদের রয়েছে। তাহলে আমাদেরকে যদি প্রপার ওয়েতে এগিয়ে যেতে হয়, এই যে আমি 25টা চ্যাপ্টার এখানে দিয়ে রেখেছি, এই 25টা চ্যাপ্টারকে কিন্তু রপ্ত করতে হবে। এছাড়াও কিন্তু আরো এক্সট্রা, তারপর তো নিজের সাবজেক্ট ওয়াইজ কিছু জিনিস এক্সট্রা পড়তে হয়, সেগুলো তোমাদেরকে পরে বলবো, আমি আজকে সেগুলো রাখলাম না, সেগুলো কিন্তু নিজেদেরকে রেডি করতে হবে। আর এই যে থিওরি পার্টগুলো হয়, দেখবে বিভিন্ন ইউটিউব চ্যানেল বলো, বিভিন্ন বই বলো, এগুলো সব থেকে বড় ব্যাপার নিজেকে রেডি করতে হবে, এগুলো নোট পড়ে হবে না। অনেকে আছে যে নোট পড়ার জন্য গ্রুপে রয়েছে, নোট স্যার আমাদেরকে নোট, আমাদের কাছে অনেক ফোন আসছে যে নোট বিক্রি হবে কি, নোট দেওয়া যাবে কি, নোট কাউকে ওইভাবে দেওয়া যাবে না, কারণ ওইভাবে এখানে কিন্তু পাস করা যাবে না। নিজেকে এখানে কি করা হবে তোমাদেরকে, না তোমাদেরকে গাইডটা দেওয়া হবে প্রপার, সপ্তাহে কি প্রত্যেক দিন কি মাসের একটা করে কাজ দেওয়া হবে, সেই কাজগুলো রেডি করে পরপর স্টেপ বাই স্টেপ নিজেকে করে যেতে হবে। নিজে করলে কি হবে, আমি অনেক বেশি জানতে পারবো, অনেক বেশি শিখতে পারবো, আমাকে আলাদা করে পড়তে হবে না। আর নোট দিতে হবে, জেরক্স করে আমি রেখে দেবো, দেখবো পড়াই হচ্ছে না। নিজে যখন খাতার মধ্যে লিখবো তুলবো তখন ওতেই আমার কিন্তু কাজটা অনেকটা হয়ে যাবে। তাই এখানে নিজের সব ক্ষেত্রেই সব থেকে বেশি কোনো কোচিং সেন্টার কোনো জায়গায় কিন্তু তোমাকে কিছু করতে পারবে না, তোমাকে জাস্ট পথটা দেখিয়ে দেবে, বাকিটা কিন্তু নিজেকে করতে হবে। এবার আসছি থিওরি পার্টটা, তাহলে ভাইভা কোর্সের পার্টটা, এই পার্টগুলো তোমাকে পর্বে পড়ে যেতে হবে এবং বারংবার ইন্টারভিউ দিতে হবে, স্যারদেরকে যে প্রশ্নগুলোকে ফেস করতে হবে, খাতার মধ্যে নোট করবো কি প্রশ্ন করছে, সেগুলোকে আস্তে আস্তে ইমপ্রুভ করার চেষ্টা করবো। এবার আসছি ডেমোর পার্টটা, যেটা অর্থাৎ যেটাকে আমি ডেমোস্ট্রেশন বলছি বা যেটাকে আমি অ্যাপটিটিউড টেস্ট বলছি, সেটা কিভাবে দেবো। এখানে অনলাইন ব্যাচেরও স্টুডেন্ট রয়েছে, তারা অনেকে হয়তো জানো না যে অনলাইনে কিভাবে হয়। দেখো আমাদের অনলাইন আমরা প্রায় এই 2024কে যদি ধরো মার্চ মাস থেকে আমাদের ব্যাচ চলছে, 2024-এর মার্চ থেকে ব্যাচ চলছে, এখনো ব্যাচ কন্টিনিউ রয়েছে, তাদের এখনো এনার্জি রয়েছে এবং তারা ক্লাস করছে। 2023-ও আমাদের ব্যাচ চলেছিল, অফলাইনেও চলেছিল, সেখানে দেখো তারই একটা ছবি আমি এখানে তুলে ধরেছি। অফলাইনে ক্লাস, থিওরি ক্লাস সম্পূর্ণ কিছু একটা লেখাচ্ছিলাম এই দিনের পিক, কিছু কোশ্চেন অ্যান্সার, সিচুয়েশন বেশ কিছু কোশ্চেন অ্যান্সার তাদেরকে করতে দিচ্ছিলাম, সেইগুলো খুব মন দিয়ে প্রত্যেকে লিখছে। আর এই যে ডেমোর ব্যাপারটা যেটা অনলাইনে হয় আমাদের, কিভাবে হয়, এই দেখো অডিও ভিডিও অন করার সুযোগ থাকে, টিচারও অডিও ভিডিও অন করবে এবং স্টুডেন্টরাও অডিও ভিডিও অন করবেন। স্টুডেন্টরা বলতে সবাই একসঙ্গে করে না, যার যখন টাইম স্লট থাকে সেইভাবে সে কিন্তু ভিডিওটা অন করবে, তারপরে এখানে পারফর্ম করবে। প্রত্যেকের বাড়িতে হোয়াইট বোর্ড একটা করে রাখতে হবে, তুমি অনলাইন ব্যাচের হও কি অফলাইন ব্যাচের হও, তোমাকে একটা হোয়াইট বোর্ড কিন্তু কিছুদিনের মধ্যেই রেডি করে নিতে হবে। কারণ কি, এই আজকের পার্ট এইগুলো লেখাটাও প্র্যাকটিস করতে হবে। এই লেখা দেখবে বোর্ডে লেখা আমরা অনেকে পারি না, বা বোর্ডে লিখতে গেলে হাত কাঁপে বা ঠিকঠাক হয় না, আমাদের বোর্ড মোছা কিভাবে মুছবো,
এই জিনিসগুলো নিজেকে যদি শিখতে হয়, রপ্ত করতে হয়, বা সাবলীলভাবে যদি লিখতে হয় বা ছবি আঁকতে হয়, তাহলে কিন্তু আমাকে বাড়িতে একটা দরকার, কারণ ওখানে গিয়ে সবসময় সব জিনিস কিন্তু পাবে না। তাই নিজেকে একটা রেডি রাখতে হবে, সে অনলাইন হোক অফলাইন হোক, যে কোনো কারোর জন্য আমি বলছি একটা করে রেডি রাখবেন। এবার এই যে দেখো খুব সুন্দরভাবে এখানে পড়ানো যাবে। যদি বলে যে অনলাইনে সম্ভব নয়, এটাও ভুল, কারণ আমাদের অলরেডি ব্যাচ চলছে এবং অনেকে পড়ছে। এইভাবে অডিও ভিডিও অন করে তারা কিন্তু পড়ে, তারপরে যে চেয়ার রয়েছে এখানে বসবে এবং আমাদের সঙ্গে ইন্টারেক্ট করবে বা কথাবার্তা করবে। এবার তাও যদি বলো যে সব থেকে ভালো, অবশ্যই তারাও জানে আমিও জানি যে অফলাইনটাই সব থেকে বেটার ইন্টারভিউ প্রস্তুতি নেওয়ার। অফলাইনটাই সব থেকে বেটার ইন্টারভিউ প্রস্তুতি নেওয়া। কিন্তু কি হয় না, অনেকটা দূরে বাড়ি, আমাদের এখানে নদিয়া স্টুডেন্ট রয়েছে, কোচবিহারের স্টুডেন্ট রয়েছে, অনেক হাউস ওয়াইফ রয়েছে যারা বাড়ি থেকে আসতে পারে না, দক্ষিণ চব্বিশ পরগনার স্টুডেন্ট রয়েছে, তার জন্য অনলাইন আমাদের দরকার। তাই অনলাইন মাধ্যমটাও চলছে এবং তার সঙ্গে অফলাইন মাধ্যমগুলো কিন্তু চলবে। এইভাবেই আমাদের প্রক্রিয়া চলছে। এবার যদি কেউ আর্জেন্ট, তোমাদের আজকে বলছি আমি একটু পরে টাস্ক দেবো, কিছু কাজ করে আনতে দেবো, তো যদি আর্জেন্ট 2-4 দিন কি 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে তুমি যদি বোর্ড কিনতে না পারো, আর্থিক সমস্যা অন্য কারণে যদি বোর্ড হয়তো কাছে না থাকে, তখন এইভাবেও করতে পারো। মিতালি দেখিয়েছিল খুব ভালো একটা প্রসেস, সেটা হচ্ছে দেখবে আমাদের এই ম্যাপ টেপ টাঙানোর যে এটা হয়, একটা ব্ল্যাক টাইপের পেপার, এটার উপরেও চক ডাস্টার দিয়ে তুমি কিন্তু 2-1 দিন চালাতে পারো, বা কয়েকদিন বোর্ডটা যতদিন না আসছে ততদিন পর্যন্ত এইভাবেও কিন্তু তুমি লিখে চালাতে পারো। বা অনেকে ক্যালেন্ডারের উপর লেখালেখি করে কয়েকটা দিন কিন্তু এইভাবে দিতে পারে। কিন্তু পার্মানেন্টের জন্য তোমাকে একটা হোয়াইট বোর্ড কিনে নিতে হবে। এই যে সাইজটা দেখো দেখতে পাচ্ছ, এই সাইজটা হলেই হবে, বা এখানে যে সাইজটা দেখতে পাচ্ছ এই সাইজের একটা আস্তে আস্তে রপ্ত করে নেবে। নিজের লেখার অভ্যাসটাও কিন্তু এখানে তৈরি হবে। কোশ্চেন যেগুলো ছিল তোমাদের অবশ্যই উত্তর দেব, একটু ওয়েট করো। এবার আসল যে জায়গাটা, সেই জায়গাটা একটু বলি, কিভাবে ক্লাস হবে। আমি সমস্ত কিছুই বললাম যে সিলেবাসে এইরকম ভাবে পড়তে হবে, অফলাইনে কিভাবে ডেমো দেবে। তো আমাদের ক্লাস দুভাবেই হয়, একটু আগেও বললাম যে অনলাইনেও হবে এবং অফলাইনেও হবে, অনলাইনেও হবে অফলাইনেও হবে। আরেকটা জিনিস, দুটো ধরো সেপারেট ব্যাচ দেখতে পাচ্ছ, যে অনলাইন ব্যাচ বলা হচ্ছে এবং অফলাইন ব্যাচ বলা হচ্ছে। তো আমাদের যে থিওরি ক্লাসগুলো হবে, থিওরি ক্লাসগুলো যেগুলো হবে সেগুলো সবারই কিন্তু অনলাইনেই হবে। থিওরি ক্লাস, অনলাইন ব্যাচ অফলাইন ব্যাচ সবারই কিন্তু একটা নির্দিষ্ট টাইম থাকবে, সেই টাইমে অনলাইনেই হবে। কারণ কি, আর অফলাইন ব্যাচ যেটা, তাদের ডেমো যে পার্টটা সেটা শুধুমাত্র অফলাইনে হবে। সেটা আপাতত সপ্তাহে একটা দিনই স্থির করা হয়েছে, যেটা হচ্ছে রবিবার। অফলাইন ব্যাচ সপ্তাহে যে ডেমো ক্লাসটা হবে সেটা হবে কিন্তু রবিবার। বাকি যে থিওরি ক্লাসটা সেটা কিন্তু অনলাইনেই করতে হবে। কেন এরকমটা করা না, অনেকে অনেক দূর থেকে আসছে, বা প্রত্যেকে টিউশন পড়ানো বা বাড়ি সামলানো বিভিন্ন জিনিস থাকে, তাহলে বেশি আসতে হলে তাদের ক্ষেত্রেও সমস্যা হয়। আবার অফলাইনে একটা খরচের একটা ব্যাপার থাকে, এই সংক্রান্ত কারণে ডেমোটা শুধুমাত্র আমরা অফলাইনে রাখছি। থিওরির যে পার্ট সেটা কিন্তু অনলাইনেই হবে, টাইমটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। অনলাইন আলাদা ব্যাচ চলছে, তাদের অনলাইনে ডেমো হবে এবং থিওরি হবে। অফলাইন ডেমো হবে অফলাইনে, থিওরিটা হবে অনলাইনে, এদের সঙ্গে কিন্তু থিওরিটা হবে। এবার ক্লাস টাইম কি কি থাকবে দেখো, আমি যদি অনলাইন ব্যাচের কথা বলি, অনলাইন ব্যাচের দুটো শিফট হয় আমাদের, একটা মর্নিং শিফট, একটা হয় আফটারনুন শিফট। এখানে ইভিনিং লেখা হয়ে গেছে। তো মর্নিং শিফটটা কখন চালু হয় না, মর্নিং শিফটটা চালু হবে 7 AM থেকে আমাদের চলবে 9 AM, বা সেটা 9:30 পর্যন্ত যেতে পারে। এটা হচ্ছে মর্নিং শিফটের টাইম। ইভিনিং শিফট বা আফটারনুন শিফট যেটা, সেটা হয় 4:00 থেকে 6:00, বা এটা 4:15 বা 30 হয়তো হতে পারে, সেটা যদি কোনোদিন প্রবলেম হয় তখন সেটা জানিয়ে দেওয়া হয়। তো আনুমানিক ধরে রাখতে পারো 4টা থেকে 6টার মধ্যে হচ্ছে। আর থিওরি যে ক্লাসটা সবার জন্য যেটা বললাম অনলাইনে হবে, তার টাইম থাকবে রাত্রি
8:30, এই যে আজকে যে সময়ে ক্লাস হচ্ছে এই সময়ই হবে, 12টা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে নির্দিষ্ট গ্রুপগুলোতে। এবার নাম্বার অফ ক্লাসেস, অর্থাৎ একটা স্টুডেন্ট সপ্তাহে কতগুলো ক্লাস পাচ্ছে। একটা স্টুডেন্ট সপ্তাহে ক্লাস পাবে দুটো। কি কি? একটা ক্লাস থাকবে থিওরির, একটা থিওরি পাচ্ছে সে, একটা পাচ্ছে ডেমো। একটা থিওরি করবে, একটা ডেমো। এবার সে চাইলে আদার্স এর ডেমোগুলো কিন্তু দেখতে পারে। এই যে আমাদের 7টা থেকে 9টা, 4টা থেকে 6টা এই যে ক্লাসগুলো হচ্ছে, চাইলে জয়েন হয়ে কিন্তু সেগুলোকে দেখতেই পারে। দেখলে কি হবে? অন্যরা কিভাবে পড়াচ্ছে, স্যাররা কি তাদেরকে ফিডব্যাক দিচ্ছে, কি কি কোশ্চেন করছে, সেগুলো খাতার মধ্যে নোট করলাম। দেখবো অন্যরা দেখেও কিন্তু অনেক জিনিস শেখা যায়। এই জিনিসগুলো কিন্তু কন্টিনিউয়াস চলবে। এবার আমাদের এই যে মর্নিং শিফট আর ইভিনিং আফটারনুন শিফটের কথা বলছে, এটা আমাদের সোম থেকে শুক্রই কিন্তু চলবে। স্টুডেন্টের উপর নির্ভর করে একদম সোমবার দুটো শিফট হচ্ছে, মঙ্গলবার দুটো শিফট হচ্ছে, এইভাবে সোম থেকে শুক্র পর্যন্ত কিন্তু আমাদের মর্নিং, ইভিনিং, আফটারনুন এই শিফটগুলো কিন্তু চলতেই থাকবে। চাইলে তারা জয়েন হয়ে কিন্তু দেখতেই পারে। একটা স্টুডেন্ট একটা উইকে একটা থিওরি এবং একটা ডেমো ক্লাস পাচ্ছে, এটা আপাতত আমাদের কিন্তু স্থির হয়েছে। এই নিয়ে কার কোনো সমস্যা আছে? এই নিয়ে কার কোনো সমস্যা আছে? বোঝা গেছে? বোঝা গেছে ব্যাপারটা কি বলতে চাইলাম? এবার অনেকের মনে হবে যে মাত্র একটা ক্লাস, মাত্র সপ্তাহে একটা ক্লাস পাবো, বাকি দিনগুলো দেখতে পাচ্ছ এবং যে কাজগুলো তোমাদের দেওয়া হয় সেগুলো করতে করতেই কিন্তু সপ্তাহটা পেরিয়ে যাবে। দেখবে যে ক্লাসগুলো ধীরে ধীরে করতে থাকবে, ক্লাসগুলো বা রেডিগুলো করতে থাকবে, যে প্রিপারেশনটা নিতে থাকবে, তাহলে দেখবে সময়টা বেরিয়ে যাবে। এই যে ডেমোটা যখন রেডি করবে, এও একটা সময় টেকিং এর ব্যাপার থাকে, অর্থাৎ অনেক সময় কিন্তু এখানে লাগবে। হ্যাঁ, সানডের ব্যাপারটা বলছি, বারের ব্যাপারটা বলছি, অবশ্যই বলছি, ওয়েট করে, একটু ওয়েট করে বলছি। দেখো, তোমাদের ক্লাস হচ্ছে কি বার থেকে? না, আমি ধরে নিলাম মন্ডে থেকে, মন্ডে আমি ধরে নিলাম এখানে 4টা দিন আপাতত ধরলাম। ধরো এরকম 3টে দিনের কথা আমি তোমাকে বলছি। ওকে, এবার আমাদের একটা নির্দিষ্ট ক্যাপাসিটি থাকবে, যে মর্নিং শিফটে প্রথমে দেবে 15 জন, ইভিনিং শিফটে দেবে 15 জন, এই দিনেও 15 জন দেবে, এই দিনেও 15 জন দেবে। এইভাবে একটা নির্দিষ্ট ক্যাপাসিটি থাকবে। তো তোমাদের সামনে একটা সুযোগ থাকবে যে তোমাদের মর্নিং বা ইভিনিং শিফটটা চুজ করার, যে আমি আফটারনুন শিফটে নেবো নাকি মর্নিং শিফটে নেবো, এই জিনিসটা চুজ করে তোমাদের সামনে একটা সুযোগ থাকবে, বারটা আমরা তোমাদেরকে দিয়ে দেবো। তোমাদের ব্যাচ স্টার্ট হওয়া মাত্রই তোমাদের গ্রুপে একটা নির্দিষ্ট লিঙ্ক যাবে, সেখানে তুমি চুজ করতে পারবে যে আমি আমার কোন সময়টা পছন্দ, আমি সকালের দিকে নেবো নাকি আমি বিকেলের দিকে নেবো। এই চুজটা তোমার কাছে করার সুযোগ থাকবে। কোন বারে হবে সেটা আমরা দিয়ে দেবো এবং তার একটা ফিক্সড রুটিন হয়ে যাবে। তখন তুমি বারটা জানতে পেরে গেলে যে এইবার আমার ডেমো হবে, তো সেই বারটা তোমাকে ফাঁকা করতে হবে, কারণ যেহেতু ইন্টারভিউ প্রসেস এবার হবে, তোমাকে নিজের দিকটাও দেখতে হবে। তো তার জন্য তোমাকে কিন্তু সেই দিকটা ফাঁকা করতে হবে। তোমরা ফর্ম ফিল আপ করবে, সেখানে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে কার কোন দিনটা পড়ছে। কার অডিও অন আছে স্যার দেখুন তো। আচ্ছা, অফ হয়ে গেছে সম্ভবত, অফ করে দিয়েছি। দেখো, তাহলে এইভাবে আমাদের যে সোম থেকে শুক্র যে ক্লাসগুলো হচ্ছে, তার মর্নিং, ইভিনিং, মর্নিং, ইভিনিং বা আফটারনুন, এইভাবে কিন্তু আমাদের ভাগগুলো হতেই থাকবে। এবার তোমরা চুজ করবে যে মর্নিং নেবে নাকি আফটারনুন নেবে, তারপর ডেটগুলোকে আমরা দিয়ে দেবো, তারপর টোটাল স্টুডেন্টটা দিয়ে আমরা ভাগ করে নেবো যে কতজন করে আমরা একদিনে রাখবো। এইভাবে আমাদের চলবে। আর অফলাইনের যে ক্লাসগুলো হবে সেগুলো সকাল 8টা থেকে স্টার্ট হবে। অফলাইন যে ব্যাচ সেটা স্টার্ট হবে 8টা থেকে। কিরকম হবে? না, অফলাইনেও আমাদের দুটো শিফট করে দেব। 8টা থেকে ধরো আমি করে নিলাম 10টা 30 কি 10টা পর্যন্ত, তারপর আধ ঘন্টা ফ্রি রাখলাম, তারপর আবার 11টা থেকে
ধরে নিলাম 2টো পর্যন্ত। এইভাবে টাইম টেবিল থাকবে, যাদের যে সময় ক্লাস থাকবে সেই সময় তাদেরকে আসতে হবে। এইভাবে আমাদের চলবে। এবার তোমরা চুজ করতে পারবে এটা যে সকালের দিকটাই নেবে নাকি একটু দেরি করে নেবে, এই জিনিসটা চুজ করলে তোমাদের সামনে সুযোগটা হয়তো রাখবো। এইভাবে আমরা 8টা থেকে মোটামুটি 2টো 2:30টা পর্যন্ত ওইখানে থাকবো। এবং রবিবার তোমাদের বিভিন্ন টেবিল হবে সেখানে। আপাতত ধরো 3টে টেবিল ঘটলাম, 3টে টেবিলে স্যার বা ম্যাডামরা মিলে থাকবেন। আমরা টোটাল আপাতত 6জন টিচার থাকবো। 6জন টিচার মিলে তোমাদের এই অফলাইন যে ইন্টারভিউগুলো সেগুলো নেব, বা অনলাইন যে ইন্টারভিউগুলো হবে সেগুলো 6জন টিচার থাকবেন। মানে একদিনেই 6জন থাকবেন এমনটা নয়। এখানে একটা টেবিলে 2জন কি 3জন থাকলেন, এই টেবিলে থাকলেন, এই টেবিলে থাকবেন, এইরকম ভাবে হবে। বা অনলাইনে যেদিন হবে, অনলাইনে 2জন টিচার থাকেন, হয়তো আজকে এই টিচারদেরকে পেলে পরের দিন দেখবে অন্য 2জন টিচার পাচ্ছ। এইভাবে অল্টারনেট করে টিচাররা কিন্তু সেখানে থাকবেন। এইভাবে অনলাইন এবং অফলাইনে ক্লাসগুলো হবে। অফলাইনে যে ক্লাসটা সেটা শুধুমাত্র রবিবারই হবে, সানডে হবে। ওকে, এই দেখো তোমরা যারা সার্টিফিকেট বুঝতে পারছিলে না, এইটা হচ্ছে সার্টিফিকেট। যারা সার্টিফিকেট বুঝতে পারছিল না, এইরকম পেয়েছো, এটা এটা সবার কাছে আসেন, এটা সবার কাছে আসেন, এটা হচ্ছে সার্টিফিকেট। যাদের কাছে নেই তারা একটু ওয়েট করে যাও, যাদের কাছে নেই একটু ওয়েট করো। সম্ভবত ডিসেম্বর মাসের দিকে লিঙ্ক আবার ওপেন হবে, তখন পেয়ে যাবে। বা পর্ষদ যদি যাও, যেতে পারো। সম্ভবত এখন যেটা আমি খবর পেলাম, পর্ষদে গেলে যে কোনো সমস্যা নিয়ে যাও, তারা নিচতলাতে ডকুমেন্টসগুলো জমা দিয়ে দিচ্ছে, বলছে একটা অ্যাপ্লিকেশন দিয়ে চলে যাও, তোমাকে মেলে জানিয়ে দেওয়া হবে। ওই অ্যাপ্লিকেশন জমা দেওয়াই হচ্ছে, একটা মেল চলে আসছে, আর কোনো সেখানে কিছু লেখা থাকছে না, বা তোমার হচ্ছে কি হচ্ছে না তার কোনো রিপোর্ট কিন্তু তুমি পাচ্ছ না, এরকম ব্যাপারটা হচ্ছে। তাই বলছি একটু ওয়েট করে যাও, যদি দেখো যে লিঙ্ক ওপেন হয় কিনা, তখন প্রয়োজনে গেলে কিন্তু হবে। কোনো সমস্যা আশা করছি হবে না, যদি অন্য কোনো ডকুমেন্টস তোমার কাছে থাকে। তাও চেষ্টা করবে অবশ্যই, এটা একটা ভ্যালিড ডকুমেন্টস, এটাকে রেডি রাখারই চেষ্টা করবে। চলো, এবার কিছু হোমওয়ার্ক তোমাদেরকে দেওয়া যায়, তাই তো? আজ থেকে যেহেতু ব্যাচ মোটামুটিভাবে আনুষ্ঠানিকভাবে স্টার্ট বলতেই পারো, তাহলে আজ থেকে তোমাদেরকে কিন্তু মানসিকভাবে তৈরি হতে হবে যে আমাকে এবার রেডি করতে হবে, তাই তো? প্রত্যেকে রেডি? কিছু টাস্ক দেবো, করবে। কিছু কাজ আজ থেকে দিতে থাকি, তোমরা কিন্তু এগুলোকে আস্তে আস্তে করতে থাকো, এবং সেগুলো কিন্তু আমরা কাজগুলো দেখবো। অফলাইন ব্যাচে যারা আসছে, আমি অনেক পুরোনোদেরকে দেখতে পাচ্ছি এখানে, তাদেরকে কিন্তু কাজ দিয়েছি এবং অফলাইনে বাড়িতে করে নিয়ে এসে আমি জমা নিয়েছি, খাতা দেখেছি, ফেরত দিয়েছি, চেক করে দিয়েছি, এরকম জিনিসটা কিন্তু তাদের সঙ্গে হয়েছে। তাই তারা ব্যাপারগুলো জানে। 2টো সার্টিফিকেট, আচ্ছা দেখাবো। দেখো, প্রথমে তোমাদের একদম আনুষ্ঠানিক কিছু হোমওয়ার্ক, সেটা হচ্ছে হোয়াইট বোর্ডটা প্রত্যেককে রেডি করতে হবে। বিশেষ করে যারা একদম নতুন, তাদেরকে হয়তো আমি 2টো সপ্তাহ সময় দিচ্ছি, যে 2 সপ্তাহের মধ্যে তোমাকে হোয়াইট বোর্ডটা নিতে হবে। কারণ এই যে 2 সপ্তাহ সময়, এটাতে তোমাদেরকে ইন্ট্রোডাকশন বা আদার্স যে বেসিক জিনিসগুলো হয় সেইগুলো শেখানো হবে। হোয়াইট বোর্ডের উপর ততটা গুরুত্ব থাকবে না, কিন্তু তোমাকে টার্গেট দিতে হবে যে 2টো সপ্তাহের মধ্যেই কিন্তু আমাকে রেডি করে নিতে হবে। আর যদি দেখো পাচ্ছ না, তখন বিকল্প হিসেবে ওই যে আমি দেখালাম একটা ছবি, ওরকম ভাবে কোনোভাবে কিন্তু প্রস্তুত করে হলেও তুমি প্র্যাকটিসটা করতে থাকো। আর যাদের হোয়াইট বোর্ড অলরেডি কিনে নিতে পারবে কাল পরশুর মধ্যে, তারা কি করবে না, শ্রেণী, তারিখ, বিষয়, কোথায় কোনটা লিখবো, বা যেখানে হোক তুমি লেখাটাকে প্র্যাকটিস করো। লেখাটাকে প্র্যাকটিস করো, হাত যে কাঁপার যে স্বভাব, প্রত্যেক দিন 4 বার 5 বার করে কোনো একটা জিনিসকে লিখো, যে কোনো জিনিস লিখো না কেন, এই লেখা প্র্যাকটিস করা ওটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো তুমি প্র্যাকটিস করতে থাকো। এখানে কেন 2টো দিয়েছি না, দেখবো অনেকের যদি শ্রেণী এই বানানটা লিখো, অনেকে বলবে স্যার এটা ঠিক, এটা যদি দাও বলবে এটা ঠিক। এখন কোনটা ঠিক কমেন্টে জানাও তো। ঠিক বেঠিকের কিছু নেই, এখন সব চলছে, তাই তো? নেক্সট, তাহলে আমাদেরকে হোয়াইট বোর্ডটা কিনতে হবে, বা বিকল্পভাবে আমাকে প্রস্তুত করতে হবে। তারপর এই যে লেখাগুলো, এইগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। হোয়াইট বোর্ডটা কিনতে হচ্ছে, বিকল্প নয়তো রেডি করতে হবে। তারপর হোয়াইট বোর্ড কিনে নিলেই হবে না, তারপর এই জিনিসগুলো লেখা তোমাকে প্র্যাকটিস করতে হবে। সেকেন্ড টাস্ক
আমাদের টেক্সট বুকগুলো জোগাড় করতে হবে। প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত টেক্সট বুকগুলো যেগুলো হয় সেইগুলো আমাদেরকে জোগাড় করে রাখতে হবে। এবার জোগাড় করে যদি একদমই কেউ না করো, অবশ্যই চেষ্টা করবে 99% চেষ্টা করো যে জোগাড় করার, তোমার হাতের কাছে থাক সেটাই চাই। যদি কেউ না পারো তাহলে আমি লিঙ্ক দিয়ে রয়েছে, কিছু বই ডাউনলোডও করা যায়, সেগুলোকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে হলেও কিন্তু নিজের কাছে রাখবে। অবশ্যই চেষ্টা করবে 99% জোগাড় করে নিতে। যদি কেউ একদমই না পারো তখন কি করবে না, পিডিএফ গুলো ডাউনলোড করে নিজের কাছে রাখবে। এবার সামান্য কিছু তোমাদেরকে আমি প্রশ্ন দিচ্ছি, সেগুলোকে লিখে আনবে প্রত্যেকে নিজের মতো, যার যেরকম করে মনে হয় সেইগুলোকে সে লিখে আনবে। এবং যাদের অনলাইন ব্যাচ আমি পিডিএফ করে পাঠাতে বলবো, চেক করে দেবো। আর যাদের অফলাইন, যারা 15 তারিখ আসছো অফলাইনে, তাদের যেই হোক না কেন সে অফলাইনে এগুলো কিন্তু লিখে নিয়ে আসতে হবে। কিভাবে লিখে আনবে না, A4 পেজে লিখে আনবে। A4 পেজে নিজের মতো করে লিখে আনবে। আমি কিন্তু জমা নেব। তারপর নিজের নাম উপরে লেখা থাকবে, তারপর প্রশ্ন লেখা থাকবে, উত্তর লেখা থাকবে। সেগুলোকে চেক করে কিন্তু ফেরত দেওয়া হবে। নর্মাল খাতার মধ্যে লিখে নাও না, কারণ প্রয়োজনে জমাও রাখতে পারি, পরের দিন হয়তো ফেরত দিতে পারি, সবাইকার যদি সেই সময় দেখা না হয়, তাই এগুলো কিন্তু রেডি করতে হবে। এবার দেখি কি প্রশ্ন আছে এখানে। কিছু বেসিক প্রশ্ন প্রথম দিনে দিয়েছি। কি প্রশ্নগুলো রয়েছে না, লেখা আছে দেখো, আমাদের অনলাইন স্টাডিজের প্যাড রয়েছে, সেখানে লিখে দিয়েছে। প্রস্তুতির প্রথম পর্ব বলছে আগে নিজেকে জানো, তারপর অন্য জ্ঞান নেবে। একদম ভাইটাল একটা কথা, যে আগে নিজের সম্পর্কে আমাদেরকে জানতে হবে, তবে আমি অন্য জ্ঞান আহরণ কিন্তু করবো বা অন্য জায়গা থেকে পড়বো। তো নিজেকে জানার মধ্যে কি কি জিনিস রয়েছে, প্রথমত বলছে তোমার নামের সাধারণ অর্থ। দেখবে প্রত্যেকটা নামেরই প্রায় সাধারণ অর্থ কিন্তু আছে, সেই অর্থটা কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে, সঠিক অর্থটা কি। দেখবে অনেক নাম করতে যাবে, সেখানে দেখবে ইসলামিক অর্থে আলাদা, ফরাসিতে আলাদা, পর্তুগিজতে আলাদা। মোটামুটি সাধারণ যেটা ইন জেনারেল অর্থ হবে সেটা একটু রেডি করার চেষ্টা করো। সত্যি কি সে অর্থের সঙ্গে বাস্তবে তোমার মিল আছে, এটাও কিন্তু একটা প্রশ্ন হতে পারে। অর্থাৎ দেখবো অনেক নামের বিভিন্ন রকমের অর্থ হয়, যে সেটার সঙ্গে তোমার যে চরিত্র বা তোমার যে অবয়ব তার কোনো মিল আছে কিনা, এটা অনেক সময় জিজ্ঞেস করে। তারপর তোমার নামের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি থাকলে তার পরিচয়, যেমন আমার নাম ধর্মেন্দ্র সরকার, তো ধর্মেন্দ্র নামে জানোই একজন অভিনেতা রয়েছেন, তার পরিচয় আমাকে জানতে পারে, তার অভিনীত সিনেমা আমাকে জিজ্ঞেস করতে পারে, তার অন্যান্য পরিচয় জিজ্ঞেস করতে পারে। এরকম ভাবে তোমাদেরকেও কিন্তু জিজ্ঞেস করা হতে পারে। তাই এটা হচ্ছে প্রথম কাজ, এটা ভালো করে রেডি করা। তারপর তোমার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত কোনো মনীষী থাকলে তাদের পরিচয় বা বিখ্যাত সৃষ্টি এই সম্পর্কে জানো। যেমন ধরো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যদি বলি, বাবা সাহেব আম্বেদকর ওপেন ইউনিভার্সিটির কথাই যদি বলি, বা যে কোনো একটা ইউনিভার্সিটি ধরো না কেন, সিধু কোনো ইউনিভার্সিটির কথাই যদি ধরো না কেন, বা স্কুলগুলোও দেখবে, কলেজগুলোও দেখবে, রামানন্দ কলেজ, বিভিন্ন নাম আছে, কেন নামটা হয়েছে, কার নাম অনুসারে হয়েছে, তিনি কে ছিলেন, তার বিখ্যাত কীর্তি, এইগুলো খাতার মধ্যে নোট করো। তারপর আপনার নিজের সম্পর্কে বলুন, এটাও একটা ভাইটাল জায়গা। কিভাবে বলবে তোমরা এটা লিখে আনবে, আমি দেখবো, এখন কিছু শেখানো হচ্ছে না, আগে দেখি তোমাদের মধ্যে কতটুকু ধারণা রয়েছে, এটাকে লিখবে। বর্তমানে আপনি কি করেন, অবশ্যই সত্যটা বলার চেষ্টা করবে, যেটা তুমি করছো, যেটাতে আছো সেই সত্যটাকে বলার চেষ্টা করবে। কারণ ইন্টারভিউতে যদি মিথ্যে কথা বলতে যাই, একটা মিথ্যে কথা বলা মানে হাজার মিথ্যে দিয়ে তাকে ঢাকতে হবে। তাই যতটা সম্ভব সত্যটা বলার আমাদেরকে চেষ্টা করতে হবে। আপনি কোথা থেকে আসছেন, এটা কিন্তু জিজ্ঞেস করতেই পারে, আপনি কোথা থেকে আসছেন। এবার এটা যখন আমরা উত্তর দিই, তার সাথে আনুষঙ্গিক কিছু প্রশ্ন আসে, যে কোন কোন স্টেশন পেরিয়ে এসছেন, কোন নদীটা পেরিয়ে এসছেন, বা কোন ব্রিজ ছিল, বা কোন কোন জেলা পেরিয়ে এসছেন, এগুলো কিন্তু একটু ভাইটাল জায়গা। তাই এগুলোও নিজেকে কিন্তু একটু গুছিয়ে নিতে হবে। নেক্সট, যেখানে গেছেন সেই প্রতিষ্ঠান ও তার সঙ্গে যুক্ত ব্যক্তির পরিচয় বলুন। যদি এপিসি ভবনে ইন্টারভিউটা হয়, তাহলে সেই এপিসি ভবনটা, কেনই এপিসি বলছি, তিনি কে ছিলেন, তার পরিচয় কি, বাকি কোথায় এসেছেন, এই সংক্রান্ত জিজ্ঞেস কিন্তু আমাকে রেডি রাখতে হবে। নেক্সট, আপনার শিক্ষাগত দিক সম্পর্কে বলুন, এটাও জিজ্ঞেস করা হতে পারে, বা আপনার উচ্চতর শিক্ষাগত দিক সম্পর্কে বলুন। দুটো কিন্তু আলাদা বিষয়, যারা নতুন মনে হবে একই, কিন্তু একই নয়, দুটো বলার ক্ষেত্রে আমাদের স্টাইল কিন্তু আলাদা হবে। এই দুটো জিনিস রেডি করো। নেক্সট, আপনার অনার্সের বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর সিলেবাসে কি কি ছিল, অর্থাৎ তোমার যেটা পড়ছো বা যেটা করে এসছো তার সিলেবাসগুলো কিন্তু জিজ্ঞেস করা হতে পারে।
যে কেউ ধরো আমি ধরে নিলাম জিওগ্রাফি অনার্স করেছে, যে জিওগ্রাফি অনার্স লেভেলে আপনার কি কি ছিল সিলেবাসের মধ্যে জিজ্ঞেস করতেই পারে। এবার আমরা অনেকে করোনার সময়তে করেছি, অনেকে ওপেন থেকে করেছি, আমরা জানিই না কি ছিল, আমাদের খেয়াল নেই। এগুলো কিন্তু একটু করে খেয়াল করতে হবে, এটাকেও কিন্তু রেডি করতে তোমাদেরকে হবে। আমি বলছি না যে ভিতরে কি কি ছিল না ছিল, মোটামুটি যে জিনিসগুলো বেসিক যেগুলো বললে মোটামুটি জানতে পারবেন তারা সেই রকম কিন্তু জিনিসগুলো সেখানে কিন্তু রাখো, নোট করো। নেক্সট, অন্যান্য পেশায় চাকরির সুযোগ বেশি হলেও শিক্ষকতাকে বেছে নেওয়ার কারণ, এটাও তোমার নিজস্ব ব্যক্তিগত কারণ হবে এবং এটাও কিভাবে লিখছো সেগুলো দেখবো। আরো অনেক এই সিচুয়েশন বেসড প্রশ্ন হবে। প্রথম দিন আমি 10টা লিখতে দিলাম, এই 10টাকে ভালো করে রেডি করবে। অনেকে এখানে আমার পুরোনো ব্যাচের স্টুডেন্ট রয়েছে, তাদের মনে হবে স্যার এগুলো তো আপনি আমাদেরকে আগে পড়িয়েছেন, তো আমরা এখন নতুন কি করব। তোমরা যেটা করবে সেটা হচ্ছে, এখানে দেখবে কয়েকটা প্রশ্ন আমি নতুন অ্যাড করেছি, সেই নতুনগুলোকে রেডি করবে। সাথে সাথেই আগে কি করেছো সেটাকে ভুলে গিয়ে তুমিও A4 পেজ নাও, সেখানে লিখো। তারপর আমি দেখবো যে তোমার কতটা কারেকশন হয়েছে, যে জিনিসটা যেভাবে বলেছিলাম স্ট্রাকচার গুলো, সেই স্ট্রাকচার গুলো মেনটেন করেছো কিনা। ইগোটা নিজের মধ্যে ছেড়ে দাও যে আমার তো করা আছে, আমি করবো না। আবার নিজে লিখতে থাকো, লিখলে ক্ষতি নেই, কিন্তু প্র্যাকটিস একবার হয়ে যাবে, তাই তো। তুমিও কিন্তু রেডি করার চেষ্টা করো যদি সম্ভব হয়। এইভাবে আপাতত এই পর্যন্ত এইটুকু কাজ করে রাখো। তাহলে ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ডটাকে রেডি করো, টেক্সট বুকগুলোকে জোগাড় করো, প্রশ্ন উত্তরগুলোকে প্রত্যেকেই লিখে আনো। A4 পেজের মধ্যে প্রশ্ন রাখবে, উত্তর রাখবে। তারপর গ্রুপ ওয়াইজ প্রত্যেককে আলাদা আলাদা আরো টাস্ক আমি দেবো। এবার নেক্সট ক্লাস কবে হবে, তাই তো, নেক্সট কোন ব্যাচের ক্লাস কবে হবে, এটা একটা প্রশ্ন ছিল। সেটা হচ্ছে আমাদের যারা অনলাইন ব্যাচে অ্যাডমিশন নিচ্ছ, তাদের এরপর ক্লাস হবে তোমাদের 10 তারিখ। তোমাদের আজকে 7 তারিখ, তোমাদের এই 3 দিনের মধ্যে এই সমস্ত জিনিসগুলোকে রেডি করো, বোর্ডটাকে রেডি করো বা বইগুলোকে জোগাড় করো বা এই প্রশ্নগুলোর উত্তরগুলো লিখতে থাকো। তোমাদের 10 তারিখ থেকে একদম প্রপার ওয়েতে ফুল ফেজেস্ট ক্লাস শুরু হয়ে যাবে। এবং তার আগেই আমি চেষ্টা করছি কাল বা পরশুর মধ্যে রুটিনটাকে ফাইনালভাবে জানিয়ে দেওয়া। এবং ওই তোমাদের যে ফর্ম ফিল আপ করানোর একটা ব্যাপার আছে, সেই ফর্ম ফিল আপটাকেও করিয়ে নেবো। তাহলে তুমি মর্নিং নিচ্ছ নাকি আফটারনুন নিচ্ছ, এই জিনিসগুলো তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে বা আমাদের কাছে একটা প্রপার ওয়েতে থাকবে, ডাটা হিসেবে আমাদের কাছে থাকবে। এটা হচ্ছে তোমাদের তাহলে অনলাইন ব্যাচ। তোমাদের নেক্সট ক্লাস থাকছে 10 তারিখে। তার আগে এগুলোকে রেডি করো, রুটিন বা তোমাদের ফর্ম ফিল আপের কাজটা সেটা তার মধ্যে আমরা করিয়ে নেব। আর অফলাইন ব্যাচের নেক্সট ক্লাস হবে, সেটা হবে 15 তারিখ। অফলাইন ব্যাচের নেক্সট ক্লাস হবে 15 তারিখ। ক্লাসের টাইমটা জানিয়ে দেবো, 8টা কি 8:30। যেহেতু প্রথম দিন হয়তো অতটা সময় লাগবে না আমাদের, তাই একটু দেরি করে যদি স্টার্ট করে দেয় সেটাও চেষ্টা করবো। টাইমটা তোমাদেরকে গ্রুপে যে অফলাইনে যে গ্রুপ রয়েছে সেখানে জানিয়ে দেবো। আর অফলাইনের প্লেসটা যেটা হবে, অনেকে বলছে স্যার প্লেসটা এখন জানাচ্ছেন না কেন। দেখো, প্লেসটা এই কারণেই জানানো হয়নি, তোমাদের অনেকে জিজ্ঞাসা আছে হয়তো, তাই তো, স্যার এখনো প্লেসটা কেন বলেননি। দেখো, প্লেসটা আমাদের হবে বাঁকুড়া বাস স্ট্যান্ডের, বাঁকুড়া বাস স্ট্যান্ডের একদম প্রায় 300 মিটারের মধ্যেই ধরে রাখতে পারো। বাঁকুড়া বাস স্ট্যান্ডের একদম 300 মিটারের মধ্যে, একদম বাস স্ট্যান্ডের কাছাকাছি ধরতে পারো। আমাদের এর আগে প্রত্যেকে জানো যে আমাদের আগে বাঁকুড়া স্টেশনের কাছে ক্লাস হতো, সেখানে প্রপার আমাদের পোস্টার সহ সমস্ত কিছু এখানে রয়েছে, রুম ছিল। তো আমরা রুমটা চেঞ্জ করছি, কারণ সেখানে ক্যাপাসিটি আমাদের কম ছিল, তাই আমরা রুমটাকে চেঞ্জ করছি। এবং এখানেও অনেকদিন আগেই দেখলাম স্ট্যাটাস দিয়েছিল আমাদের রুমগুলো। তো এই যে রুমগুলো, সেগুলো কি হয় না, যখন আমরা একটা ব্যবসায়িক ক্ষেত্রে আমরা এটাকে পরিণত করতে চাইছি, তাই তো, আমরা একটা কোচিং সেন্টার করছি, তার একটা প্রচার হবে। তো এই যে যারা মালিক আর কি, তো তাদের সঙ্গে অফিসিয়াল যে অ্যাগ্রিমেন্ট, সেই জিনিসটা এখন আমাদের হয়ে ওঠেনি। হয়ে ওঠেনি বলতে এমনি দেখা টাকা সমস্ত কিছু হয়ে গেছে, সেই অ্যাগ্রিমেন্টের জায়গাটা এখনো বাকি রয়েছে, এমনি দেখা বা রুম পাবো এই সমস্ত জিনিস কথা হয়ে গেছে। আজকে যাওয়া হয়েছিল, তা ওনারা শনিবার দিন আমাদেরকে যেতে বলেছেন একদম অ্যাগ্রিমেন্টের জন্য। তো শনিবার দিন যাব, কারণ যতক্ষণ না অ্যাগ্রিমেন্ট হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা তাদের নামটাকে প্রচার করতে পারি না, কারণ সেই নামটা আমরা বাইরে প্রচার করবো, সেটা যাতে ভাইরাল হবে, সেটা তো করা যায় না। তার জন্য তোমাদের সামনে নামটাকে নিয়ে আসছি না, কোন জায়গাটাতে বা কোথায় হবে। ধরে রাখো বাস স্ট্যান্ডের কাছেই 300 মিটারের মধ্যে। শনিবার দিন আমরা যাবো, সেই দিন তোমাদেরকে, এই শনিবার যাব পরশু, সেদিন তোমাদেরকে একদম প্রপার ওয়েতে সমস্ত কিছু ভিডিও করে লিস্টটা সহ দেখিয়ে দেওয়া হবে। ওকে, তোমাদের ক্লাস থাকছে 15 তারিখ। কখন ক্লাসটা হবে সেটাও কিন্তু জানিয়ে দেবো, টাইমটা তোমাদের অফিসিয়াল গ্রুপে। এবার আসছি আমাদের এই যে পেমেন্টের যে ব্যাপারটা,
দেখো পেমেন্টের ব্যাপারটা হচ্ছে এইরকম, পেমেন্টে দেখবে তোমাদের যেটা বলা হয়েছে অলরেডি আমার স্ট্যাটাসে বা গ্রুপ টুপে যে জায়গাগুলোতে বলেছি, সেখানে আমাদের অনলাইন যে ব্যাচ তারই শুধুমাত্র এখন পেমেন্ট নেওয়া হচ্ছে। অনলাইন যে ব্যাচ তারই শুধুমাত্র পেমেন্ট নেওয়া হচ্ছে এবং সেই পেমেন্টটা রয়েছে 200 টাকা প্রতি মাসে। প্রতি মাসের শুরুতে 200 টাকা করে দিতে হবে। এটা হচ্ছে অনলাইন ব্যাচ এবং দেখবে পেমেন্টের একটা নির্দিষ্ট আইডিও তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, বা যদি কেউ না পেয়ে থাকো এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটাতে আমাকে হোয়াটসঅ্যাপ করবে বা স্যারকে হোয়াটসঅ্যাপ করবে, যে কোনো একজনকে করবে, দেখে তোমাকে পেমেন্টের লিঙ্ক দিয়ে দেবে, এখানে পেমেন্ট করবে, স্ক্রিনশট পাঠাবে, অবশ্যই জয়েন হতে পারবে। এরকম একটা প্রসেস রয়েছে। অফলাইন ব্যাচ তোমাদের এখনো পেমেন্ট আমরা চালু করিনি। অফলাইন ব্যাচ পেমেন্ট আমরা চালু করিনি, এখানে শুধুমাত্র স্লট বুকিং হচ্ছে। কারণ অফলাইনে কি হয়, যেহেতু সপ্তাহে একটা দিন আমরা ক্লাস নেবো, তাহলে আমরা হিউজ পরিমাণ স্টুডেন্টকে কিন্তু রাখতে পারবো না। একদম সত্য হলেও, কারণ আমাদের অনলাইন স্টাডি আমরা নিজেরাই টেট থেকে পড়িয়েছি। অনেক স্টুডেন্ট আছে যারা টেটটাও আমাদের কাছে পড়েছে, 2020 থেকে পড়াচ্ছে, অনেক স্টুডেন্টই আসছে এখনো টেটের ব্যাচ চলছে। তো সেখান থেকে আমাদেরই নিজস্ব স্টুডেন্ট রয়েছে, তাছাড়া বাইরের স্টুডেন্ট তো এখানে এসে উঠছে অনেক। তো খুব জোর হলে হয়তো আমরা 100 জন স্টুডেন্টকে রাখতে পারবো, খুব জোর হলে 100 জন স্টুডেন্টকে রাখতে পারবো, কারণ 3টে টেবিল করে 100 জন নেওয়াটাও একটু চাপের হয়ে যাবে। তাই সবাই কিন্তু সেই তার জন্য এখানে স্লট বুকিং এর যে জায়গা সেই জিনিসটাকে রাখা। কারণ তোমরাও বুঝতে পারছো যে 200 জন 300 জন 250 জন সবাইকে নিয়ে তো আর একদিন এতজনকে ইন্টারভিউ নেওয়া সম্ভব নয়। আর সেটা ঠিকঠাকও হবে না, সকলকে গাইড করা যাবে না বা সকলের সঙ্গে কথা বলা যাবে না, এই জিনিসটা হবে না। তার জন্য তোমরাও বুঝবে যে এই সমস্যাটা। তো মোটামুটি 100 জনের মতো নেবো এরকম একটা প্ল্যান করা রয়েছে। তো তোমাদের যে টাকাটা কি হবে না হবে এগুলো পরে আলোচনা করা যাবে। আপাতত এই যে 15 তারিখ থেকে 30 তারিখ বা এই মাসটা তোমাদের কোনো টাকা লাগছে না। এবার পরবর্তীকালে সেই ব্যাপারটা নিয়ে একটু ভাবা হবে, কারণ এই যে রুমের অফলাইন মানেই কি হয়, একটা এক্সট্রা খরচা হয়। তোমাদেরও খরচা, যাতায়াতের একটা খরচা থাকে, আমাদের যাতায়াতের একটা খরচা থাকে, বা যে রুমের ভাড়া স্টুডেন্ট হোক না হোক রুমের ভাড়া একটা লেগে যায়। তার জন্য অফলাইন একটু ব্যয়বহুল হয় আর কি। তাই তোমাদেরটা এখনো ফাইনাল কিছু হয়নি, আগে দেখা যাক কত কি নিচ্ছে না নিচ্ছে, তারপর তোমাদের জিনিসটা ফাইনাল করবো, বা তারপর ফাইনাল টাকাটা তোমাদেরকে, এখন টাকা আপাতত লাগছে না, ধরে নাও যে 15 থেকে 30 তারিখের মধ্যে কোনো টাকা তোমাদের লাগছে না, যা লাগবে তোমাদের ডিসেম্বর থেকে লাগবে, কত কি লাগবে না লাগবে তখন সেটাকে ভালো করে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। যারা রাজি থাকবে অবশ্যই আমাদের সঙ্গে কন্টিনিউ করবে। তারপর তো অনলাইন ব্যাচ স্টার্ট হয়ে গেছে, সেখানে অ্যাডমিশন চলছে। অফলাইন অ্যাডমিশনটা তোমাদেরকে পরে জানাবো। 15 তারিখ প্রত্যেকে এসো, সেই দিন নাগাদ আশা করছি জানিয়ে দিতে পারবো। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? ওকে। এবার অনেকটা সময় হয়ে গেছে, তাও কার কি প্রশ্ন রয়েছে প্রশ্নগুলোকে রাখো, যথাসম্ভব অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। আর তোমাদের যে থিওরি ক্লাসগুলো হয় বা হবে সেগুলো কিন্তু প্রতিটা স্যারই নেবেন, অল্টারনেট করে নেবেন। ধরো আজকে এই সপ্তাহে আমি নিলাম, পরের সপ্তাহে অন্য স্যার নেবেন, এভাবে বাংলা স্যার, ইংলিশের স্যার, ইতিহাসের স্যার, ভূগোলের স্যার সবাই আলাদা করে নেবেন। মিথুন বলছে আর আরেকটা সার্টিফিকেট, আরেকটা সার্টিফিকেট কিভাবে দেখাই? আচ্ছা ওয়েট করে দেখিয়ে দিচ্ছে। তার বাইরে কার কোনো প্রশ্ন আছে তো বলো, ওটা সার্টিফিকেট ঠিক নয়, দেখাচ্ছি তো। ডিজিটাল কাস্ট সার্টিফিকেট কি ইন্ডিয়া? হ্যাঁ, এখন সব ক্ষেত্রেই তো ডিজিটালটাই লাগছে। যদি আমি কাস্ট নই এই ব্যাপারটা, তখন তুমি পাপু স্যারের সঙ্গে কথা বলবে, স্যার সব থেকে ভালো বলে দেবেন এটাতে। আমি 200 একবার বলিনি তো, 250 টাকা অনলাইন বেসের ফিস, 250 টাকা। 200 সম্ভবত বলিনি, যদি বলেছি তাহলে ভুল হয়েছে, অবশ্যই 250 টাকা। আচ্ছা 200 বললাম, সরি সরি সরি। আচ্ছা 200 নয়, 250 টাকাই ফিস সেখানে। ইমেলটা চেঞ্জ হলে কি প্রবলেম হবে? অ্যাডমিট কার্ডে ইনফিনিটির সাইন নেই, সে কি?
হ্যাঁ, জেনারেল সিটে আসা যাবে। কাস্ট সার্টিফিকেট নিয়ে যাদের প্রবলেম তাদেরগুলো বলে দেওয়া হবে। অ্যাড্রেস চেঞ্জ হলে কিছু না, অ্যাড্রেস চেঞ্জ হলে কোনো প্রবলেম নেই। অ্যাড্রেস চেঞ্জ হলে কোনো প্রবলেম নেই। হ্যাঁ, অফলাইন ব্যাচে ভর্তি হলেও থিওরিটা অনলাইনই হবে, কারণ দুদিন বা তার বেশি আসতে কেউ চায় না, বা সকলে আসতে পারে না, আর কি অনেকটা যাতায়াতের ব্যাপার থাকে। হ্যাঁ, তোমাদের ইনভিজিলেটর সাইন এই ব্যাপারটা জেনে বলছি, আমি গ্রুপে জানিয়ে দেবো। ফিজটা একটু কম হয় না? ফিজ কি আর বলবো তোমাকে, তুমি এসো অফলাইন ব্যাচে এসে তোমাকে আমি একদম প্রপার ওয়েতে ফিজের হিসাবটা দিয়ে দেবো, তাহলে তুমি বুঝতে পারবে। ফিজটা আপাতত কিছু করা যাচ্ছে না। অফলাইন ব্যাচে এসো, তোমাকে আমি একদম প্রপার ওয়েতে বলে দেবো। গ্রুপে যাওয়া হবে, হোমওয়ার্কের পিডিএফটা গ্রুপে আছে, যদি দিতে বলো আমি দিয়ে দেবো। বাঁকুড়ার কোথায় হবে? বাঁকুড়া বাস স্ট্যান্ডের একদম কাছেই। বাঁকুড়া বাস স্ট্যান্ডের একদম কাছেই। লেসন প্ল্যান ঠিকঠাক লিখতে পারি না, একটু থাকবো, দেখো সব হয়ে যাবে। সব জেলায় একটা করে সেন্টার করুন, সব জেলায় একটা করে সেন্টার হবে না, কারণ কি বলতো, আমাদের যে স্যাররা রয়েছে তারাও তো টিচার, তাহলে স্কুল চেঞ্জ করতে যাওয়া যাবে না। স্কুল ছেড়ে কি এটা করা যাবে? স্কুল ছেড়ে এটা হবে না তো, তার জন্যই তোমাদের এই সমস্যাটা। তবে হ্যাঁ, পরীক্ষা শুরু হওয়ার আগে, ইন্টারভিউ হওয়ার আগে যদি দু একটা ডিস্ট্রিক্টে যাওয়া যায়, সব ডিস্ট্রিক্ট হয়তো যেতে পারবো না। পুরুলিয়ার দিকে যাওয়ার আমাদের খুব ইচ্ছা আছে, বিশেষ করে পুরুলিয়ার হুগলি এই দুটো ডিস্ট্রিক্টের অনেক স্টুডেন্ট আছে। তো পরীক্ষার আগেও যদি দু একটা মক সেখানে নিতে যাওয়া যায়, অবশ্যই ভাববো সেখানে। হ্যাঁ, পুরুলিয়ার হুগলি দুটো অনেকদিন ধরে প্ল্যান আছে, বিশেষ করে এই সরকারি ছুটিগুলো যেগুলো পড়বে মাসে মাসে সেই দিনগুলোতে। সব পাবে, সব পাবে, তুমি থাকো, সব পাবে। কিটা চাইলে জানো আরেকটা আচ্ছা, আরেকটা যেটা আমি সেটা গ্রুপে দিয়ে দিই, ওকে? টেট পাসের যে সার্টিফিকেট আমি তোমাদেরকে দেখাতে চাইছি, কারণ এখানে আমি এখন প্রেজেন্ট করতে পারছি না, আমি তোমাদেরকে গ্রুপে ওটা দিয়ে দিচ্ছি পেজটা, কারণ ওটাকে একটু লেখাগুলো করতে হবে, এডিট করতে হবে, তারপর পাঠাচ্ছি, ওকে? ঠিক আছে, এই পর্যন্ত। অফলাইন ব্যাচ শুরু বললাম তো 15 তারিখ থেকে স্টার্ট হবে। আরে পিনকোড নিয়ে কোনো চাপ নেই, এগুলো নিয়ে কোনো চাপ নেই। পিনকোড, অ্যাড্রেস, এগুলো নিয়ে কোনো চাপ কিছু নেই। ঠিক আছে, এই পর্যন্ত রাখলাম। তোমাদের এবার ক্লাসগুলো স্টার্ট হচ্ছে, প্রত্যেকটা ক্লাসে যা বলার সেগুলো হবে, যা দেওয়ার সেগুলো দেওয়া হবে। আপাতত আমরা এইভাবে রেডি করো। অনলাইন ব্যাচের নেক্সট ক্লাস আমি তোমাদেরকে গ্রুপে জানিয়ে দেবো, রুটিন সহ গ্রুপে দিয়ে দেবো। তোমাদেরকে আগে ফর্ম ফিল আপটা করাই, একটা ফর্ম ফিল আপ থাকবে, সেই ফর্ম ফিল আপটা করো। ঠিক আছে, হোমওয়ার্কের কাজটা আমি গ্রুপে দিচ্ছি, হোমওয়ার্কের কাজটা গ্রুপে আমি দিচ্ছি ভালো করে, ওকে? আরও এরকম অনেক কিছু জিনিস আছে, সেগুলো আস্তে আস্তে দেওয়া হবে, আর কি জাস্ট প্রাথমিক আলোচনা। ঠিক আছে, রাখলাম এই পর্যন্ত। আর যদি কারো প্রশ্ন থাকে এগুলো আমাদেরকে আলাদা করে পরে জানবে। ক্যান্ডিডেটের ফটো নিউ আপলোড করা যাবে? হ্যাঁ, মানে ফটো তুমি আপলোড করছো তো, ফটো আপলোড করে জায়গা তোমাকে দিচ্ছে তো। যারা পুরনো স্টুডেন্ট রয়েছে পিছনে এগুলোকে রিভাইজ করতে থাকো, কারণ প্র্যাকটিস না হলে বা অনেকটা আমাদের ভুলে যাওয়ার প্রবণতা থাকে, তাই তো? যা কিছু সমস্যা থাকবে এবার পরে আমাদেরকে আলাদা করে জানাবে, অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেবো। ঠিক আছে, কারণ এমন কিছু জিনিস থাকে যেগুলো সবার সামনে হয়তো বলা যায় না বা বলতে পারো না, পরে সেগুলোকে রাখবে আমাদের সামনে, উত্তর দেওয়ার চেষ্টা করবো। তোমার সার্টিফিকেট না পেলে তোমার কিছু করার নেই, ওটা পর্ষদের দায়িত্ব, পর্ষদ তোমাকে দেবে, তুমি চুপচাপ বসে থাকো, তুমি শুধু ওয়েট করো, পর্ষদ সব দিয়ে দেবে। অভিজিৎ কি বুঝতে পারছো না? অভিজিৎ কি বুঝতে পারছো না? কমেন্টে জানাও।
নিউ ফটো আপলোড করা যাবে? আর এই ফটো তোমাকে আপলোড করতে দিচ্ছে তো, ফর্ম ফিল আপের সময়তে তো তুমি ফটো আপলোড করতে পারছো, তাহলে কেন পাবে না? ফটো তো তুমি আপলোড করতে পারছো, তুমি সেখানে নিজে যাচ্ছ ইন্টারভিউ দিতে, তোমার কোনো চাপ নেই। এগুলো নিয়ে কোনো চাপ হবে না, কোনো সমস্যা হবে না। ইন্টারভিউটা প্রস্তুতি নাও, বাকিগুলো আলাদা সাইডে রেখে। ওকে, রাখলাম। প্রত্যেকে গুড নাইট। না, ওরকম কোনো ব্যাপার নেই যে আগেরটাই দিতে হবে। অনলাইন ব্যাচে হয়েছি, অফলাইনে হতে চাই, এগুলো পরে আলাদা করে কথা বলবে। এই বছর সত্যি নোটিফিকেশন আসবে। দারুণ একটা প্রশ্ন। এই দুটো প্রশ্ন আমি চাইছিলাম কেউ যাতে না করে, নোটিফিকেশন আর ভ্যাকেন্সি। এগুলো হচ্ছে সব থেকে জটিল প্রশ্ন, তাই তো? দেখো, এগুলো যদি কিছু আমি একটা বলি যে হ্যাঁ ডিসেম্বরে আসবে, জানুয়ারিতে আসবে, এগুলো মানে মিথ্যে কথা বলা হয় আর কি। কারণ এই কখন আসবে, এগুলো যতই বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখবে এই বলছে সেই বলছে, বিভিন্ন কোচিং সেন্টার সেই বলছে, তো আমার মনে হয় না যে কেউ জানে বা কার কাছে অথেন্টিক খবর আছে যতক্ষণ সরকার সেই জিনিসটাকে পাবলিশ করবে। তবে যেটুকু মনে হয় যে ডিসেম্বর নাগাদ, কারণ যেহেতু টেটটা হচ্ছে না, সেহেতু ডিসেম্বর নাগাদ বেরোটাই স্বাভাবিক। কারণ এমনটা তো নয় যে টেটটাকে দীর্ঘদিন না করেই তারা রেখে দিতে পারবে, তাই তো? টেট অবশ্যই ডিসেম্বরের মধ্যে অবশ্যই অনেকাংশেই কিন্তু চান্স রয়েছে বা সুযোগ রয়েছে। এবার এর তো কোনো ঠিক নেই, কারণ ইন্টারভিউ ব্যাচ এই নিয়ে ৩ বার স্টার্ট হচ্ছে। আর মিডিয়াতে তো বুঝতেই পারছো ২৩ এর রেজাল্ট সম্ভবত ২ বার না ৩ বার কি ৪ বার আপডেট দিয়ে দিচ্ছে। তো এদেরও কোনো ঠিক নেই। তাও আশা নিয়েই আমাদেরকে এগোতে হবে, আশা নিয়েই আমাদেরকে প্রস্তুত হতে হবে। হ্যাঁ, আমার ব্যক্তিগত মত যদি ভাবো ২২-২৩ একসঙ্গেই হবে। আমার যদি ব্যক্তিগত মত জিজ্ঞেস করো, ২২-২৩ একসঙ্গেই হবে। ওইসব মাথার থেকে দূরে ফেলো যে ২২-২৩ হলে কি হবে, না হলে কি হবে, ভ্যাকেন্সি বেশি হলে কি হবে, না হলে কি হবে। এখন আপাতত প্রস্তুতিটা নাও নিজে, তারপর বাকিটা দেখা যাবে। ওকে? কারণ ওগুলো আমার হাতে নেই। ব্যক্তিগত মত ২২-২৩ একসঙ্গেই হবে। যে যেটাই বলুক সেটা কিন্তু সম্ভব নয় একসঙ্গেই হবে। সেটা আগে করলে হয়তো আলাদা করে করা যেত, এখন আর সেটা সম্ভব নয়। ভ্যাকেন্সি কত? দাঁড়াও, রেকর্ডিংটা অফ করি, তারপর তোমার প্রশ্নের উত্তর দেব। ভ্যাকেন্সি রেকর্ডিং অন করে বলা যাবে না, নয়তো পরে সবাই মেসেজ করবে স্যার আপনার কোথাও মিলবেন তো।